আচ্ছা, তো আমার হচ্ছে স্ক্রিন দেখা যায়? কাইন্ডলি আরেকবার জানাইলে ভালো হতো। জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা, সো যেহেতু আজকে আমরা শুরুতেই বলছি যে আমরা ট্রেসিং সলভ করব, তো চলো আমরা ট্রেসিংটা দেখে ফেলি যে কোন ট্রেসিংটা সলভ করব। আমি আগেই ক্লাসে অ্যানাউন্স দিয়ে দিয়েছিলাম যে আজকে আমি হচ্ছে যে 6 নম্বর ট্রেসিংটা সলভ করব। সো এটা আসলে মানে খুব বেশি হার্ড না, এমনি জাস্ট একটা মিডিয়াম ডিফিকাল্টির একটা ট্রেসিং। তোমাদের ল্যাব 3-তে আরও বেশ কয়েকটা ট্রেসিং আছে, তোমরা একটু প্রবলেম সলভ করার ট্রাই করিও, তাহলে তোমরা বুঝতে পারবা এগুলা খুব একটা ডিফিকাল্ট কোনো ট্রেসিং না। সো চলো আমরা জাস্ট এই ট্রেসিংটা আজকে সলভ করি। আহ, প্রথমে একটু ইজি ট্রেসিং সলভ করতে হয়, তারপর মিডিয়াম, তারপর হার্ড, তাহলে ট্রেসিং সলভিং অ্যাপ্রোচটা ভালো হয়। সো এটা খুব বেশি ডিফিকাল্ট না, জাস্ট কয়েকটা জিনিস, কনস্ট্রাক্টর কীভাবে কাজ করে বা মেথড কীভাবে কাজ করে, লোকাল আর লোকাল ভ্যারিয়েবল কি, গ্লোবাল ভ্যারিয়েবল কি, এই জিনিসপাতিগুলো এখানে বুঝলেই হবে। সো এই প্রবলেমটার শুরুতে আমি যেটা করছি সেটা হইতেছে যে এই প্রবলেমটার যে মেজ নামের যে ক্লাসটা আছে সেইটা আমি হচ্ছে যে ভিএস কোডে কপি করে এখানে নিছি, মেজ ডট জাভা দিয়ে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, মেজ ডট জাভা। অ্যান্ড হইতেছে যে উম, আরেকটা হচ্ছে মেজ টেস্টার নামে যে ছোট্ট ক্লাসটা আছে সেইটাও আমি এখান থেকে কপি করে আনছি, অ্যান্ড কপি করে এখানে আমি জিনিসটা রাখছি। সো আমি যেটা করব সেটা হইতেছে যে আমি মেজ ডট, এই দুইটা যে আমার ক্লাস সেটা হইতেছে যে এটা তো আমার মেজ মেজ ডট জাভা ক্লাস, আর এটা হচ্ছে মেজ টেস্টার। সো আমি মেজ টেস্টারটাকে একটু রান করে দেখি যে আমার আউটপুট কী কী আসবে, অ্যান্ড ওই আউটপুটগুলো আমি অ্যাকচুয়ালি লিখে রাখবো। সো আমার আউটপুট কী কী আসছে আমি যদি একটু সাইড বাই সাইড জিনিসটাকে করার ট্রাই করি, সেটা হইতেছে যে হ্যাঁ, আমি যদি এইটা এখানে একটু লিখে রাখি। হ্যাঁ, ঠিক আছে। সো আমি এখানে প্রবলেমটা আনি, প্রবলেমটা এখানে রাখলাম। প্রবলেমটা রাখার পরে আমি এর উপরে একটু আউটপুটগুলো লিখে নিই। ঠিক আছে, ওকে। সো 15 বেশ মোটা হয়ে গেল। 15 0 9 মাইনাস 3 10, তারপর হচ্ছে 7 8 10, তারপর হচ্ছে 10 17, দেন 49 7 15 0 5 0। সো আমি আউটপুটগুলো আগে লিখে নিলাম, যেন যখন আমি মানে প্রবলেমটা সলভ করব ওয়ান বাই ওয়ান, আমি তখন চেক করব যে আমার আউটপুটের সাথে মিলতেছে কেন। যদি মিলে তাহলে আমাদের অ্যাপ্রোচটা ঠিক আছে, যদি না মিলে তার মানে কোথাও একটা ভুল আছে। ঠিক আছে, সো আমি কম্পাইলার চেক করে দেখলাম যে হ্যাঁ এটা আমার আউটপুট। সো আমি এটাকে মিনিমাইজ করে দিই। এখন চলো আমরা হচ্ছে এটার প্রবলেম সলভিং যে অ্যাপ্রোচ সেটা আমরা সাইড বাই সাইড সলভ করার ট্রাই করি। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হইতেছে শুরুতে আমাদের সর্বপ্রথম কাজ কি হয় তোমরা একটু বলো তো। সর্বপ্রথম কাজ হয় যে আমি একটু ফ্যানটা দিয়ে নিই। শুরুতে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে এখানে যে মেইজ M1 নিউ মেইজ এই জিনিসটা আছে, এই জিনিসটাকে আমাদেরকে আগে, যখন আমি কম্পিউটারে রান বাটনে ক্লিক করব তখন আমার সর্বপ্রথম এই লাইনটা কি হবে, রান হবে, তাই না? সো এখানে নতুন একটা কনস্ট্রাক্টর, সরি নতুন আরেকটা হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট হয়েছে মেইজ ক্লাসের আন্ডারে, সেটা হচ্ছে M1 একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। সো তোমরা হয়তো এতদিন জেনে গেছো যে যখনই আমরা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি তখনই অ্যাকচুয়ালি কী হয়, যখনই আমাদের কোথাও একটা নিউ কিওয়ার্ড থাকে। সো নিউ কিওয়ার্ড মানে আমরা হচ্ছে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করতেছি, আর অবজেক্ট ক্রিয়েট করার পরে একটা নতুন জিনিস অটোমেটিকলি মানে বাই ডিফল্ট রান হয়, সেইটার নাম হচ্ছে কি, কনস্ট্রাক্টর। তাহলে আমি জিনিসটাকে একটু ছোট্ট করে লিখে রাখি যাতে করে আমাদের মনে থাকে, ফর আমার বেটার লার্নিং। সো আমাদের যেন মনে থাকে তাই আমি এটা লিখে রাখতেছি যে নিউ কিওয়ার্ড মানে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট ক্রিয়েট, আর অবজেক্ট ক্রিয়েট মানে হচ্ছে কনস্ট্রাক্টর কল। সেই জিনিসটা আই হোপ তোমাদের মনে থাকবে যে নিউ কিওয়ার্ড মানে হইতেছে যে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, অ্যান্ড অবজেক্ট ক্রিয়েট করা মানে কি আমাদের কনস্ট্রাক্টরটা কল করতে হবে। সো তাহলে ওই অনুযায়ী আমাদের যেহেতু এখানে নিউ কিওয়ার্ড আছে, নিউ কিওয়ার্ড মানে আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়েছে, অবজেক্ট ক্রিয়েট হয়েছে মানে কি, অবজেক্ট ক্রিয়েট হয়েছে মানে আমাদের কনস্ট্রাক্টরটাকে কল করতে হবে।
সো আমি এখন আমাদের মেইজ ক্লাসে চলে যাই। মেইজ ক্লাসে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা পাবলিক ইন্ট আছে। সো পাবলিক ইন্ট আছে, তারপরে পাবলিক মেইজ আছে। সো দেখো এখানে কিন্তু পাবলিক ভয়েড বা পাবলিক স্ট্যাটিক এখানে কিন্তু কিছুই নেই। তার মানে যখনই তুমি দেখবা যে ডিরেক্ট ক্লাসের নামেই একটা মেথড লেখা হয়েছে, এটা আমাদের মেইজ ক্লাস আর ওই ক্লাসের নামেই আমাদের এটা লেখা হয়েছে, তার মানে অবশ্যই এটা একটা হচ্ছে কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর চেনার এটাই ওয়ে যে এখানে কোনো ভয়েড বা এখানে স্ট্রিং বা ইন্টিজার এগুলো কিচ্ছু লেখা থাকবে না এখানে। অনেক টাইমে এই পাবলিক জিনিসটা নাও থাকতে পারে, ডিরেক্ট মেজও থাকতে পারে, ঠিক আছে? তো তখন তোমাকে বুঝতে হবে দিস ইজ কনস্ট্রাক্টর। আর কনস্ট্রাক্টরটাকে আমার এখন কেন দরকার, কারণ হইতেছে যে যেহেতু আমি অবজেক্ট ক্রিয়েট করছি, যেহেতু আমি নিউ পিরিয়ডের মাধ্যমে অবজেক্ট ক্রিয়েট করছি, তা আমাকে এখন কনস্ট্রাক্টরটাকে রান করতে হবে, মানে কনস্ট্রাক্টরটা অটোমেটিক কল হয়ে গেছে। যখন আমরা ইনহেরিটেন্স করব তখন সেখানে সুপার নামের একটা জিনিস আসবে, তখন বা স্ট্যাটিক সুপার এই জিনিসপাতিগুলো আসবে, তখন আমাদের কমপ্লেক্সিটিটা একটু বাড়বে। তখন সেটা কিভাবে সলভ করতে হয় তখন সে সময় আমরা যে দেখবো, যদিও এটা মিডের টপিক না, ওটা ফাইনালের টপিক, ঠিক আছে? আচ্ছা, সো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে আমাদেরকে জিনিসটা রান করতে হবে। সো আমি যদি এখানে দেখি এখানে কি হয়েছে, ইন্ট পাবলিক ইন্ট এক্স। এখন পাবলিক ইন্ট এক্স এই জিনিসটা আসলে লোকাল নাকি গ্লোবাল এই জিনিসটা আমাকে বুঝতে হবে। তো তুমি দেখো এটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো মেথডের আন্ডারের মধ্যে নাই, এটা একটা ক্লাসের মধ্যে আছে, মানে 2 নম্বর লাইনটা এটা অ্যাকচুয়ালি একটা ক্লাসের প্রপার্টি। এটা কিন্তু কোনো এই কনস্ট্রাক্টরের মধ্যেও না, এটা হচ্ছে এ মেথড নামের যে মেথড আছে এই মেথডের মধ্যেও না। সো এইটা হইতেছে একটা ইন্ডিপেন্ডেন্ট, দ্যাটস মিন এটা হচ্ছে একটা গ্লোবাল এক্স, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, দিস ইজ আ গ্লোবাল এক্স। আচ্ছা, সো আমরা তাহলে এখানে একটা কাজ করি, সেটা হইতেছে যে আমরা এখানে ছোট্ট করে লিখে রাখতে পারি যে গ্লোবাল, ঠিক আছে? এখন গ্লোবাল মানে কি, গ্লোবাল এখানে কি বলছে, এক্স বলছে। এখন এই এক্সটাকে আমরা এক্স না বলে দিস ডট এক্সও কল করতে পারি, ঠিক আছে? দিস ডট এক্সও লিখতে পারি, কারণ কি দিস ডট এক্স এক্স করা মানে কি, দিস ডট এক্স করা মানে হচ্ছে আমি মানে একদম গ্লোবাল এক্সটাকে ইন্ডিকেট করতেছি, ঠিক আছে? সো আমি এই জিনিসটাকে এভাবেও রাখতে পারি। এখন তুমি বলো এখানে অ্যাকচুয়ালি এক্সের ভ্যালু কত আছে, এক্সের ভ্যালু কিন্তু ডিরেক্টলি বলা আছে 0, তাই আমি 0 দিয়ে এটাকে ইনিশিয়ালাইজ করে ফেললাম। ওকে, আচ্ছা, এখানে যেহেতু কোনো ভ্যালু নাই, তাই বাই ডিফল্ট 2 নম্বরে কি আছে, এক্স এর ভ্যালু 0 আছে। সো আমি এখন 3 নম্বর লাইনে যাচ্ছি। 3 নম্বর লাইনে কি হয়েছে, ওই যে আমাদের কনস্ট্রাক্টর, যেহেতু আমরা মেথড কল করছি তাই আমাদেরকে কনস্ট্রাক্টরটা এখন ডিরেক্টলি রান করতে হবে। সো চলো আমরা কনস্ট্রাক্টরকে রান করি। কনস্ট্রাক্টর রান করার জন্য আমি যেটা করব, আমি একটু উপরের দিকে কনস্ট্রাক্টরের জায়গাটা একটু লিখবো, যে আমি এখানে কনস্ট্রাক্টরটার পূর্ণ যত ক্যালকুলেশন আছে সমস্ত ক্যালকুলেশন আমি এখান থেকে করবো, ঠিক আছে? সো কনস্ট্রাক্টর ক্যালকুলেশন, ঠিক আছে? আচ্ছা, সেটা কি মেজ, MEZE, এই টাইপে আমি কাজ করতে চাই। ওকে, এখন এই কনস্ট্রাক্টরের মধ্যে কি আছে, ইন্ট এক্স আছে। সো আমি এখানে হচ্ছে যে একটা এক্স ভ্যারিয়েবল দিলাম, এবং ওই এক্স ভ্যারিয়েবলের ভ্যালু কত, ওই এক্স ভ্যারিয়েবলের ভ্যালু কত আছে, 17 আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে 17 দিলাম। সো আমি এখানে 17 দিই, সাদা কালি দিয়ে 17 দিলাম। আচ্ছা, আই গেস বোঝা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি হয়েছে, এখান থেকে একটা মেথড কল হয়েছে। মেথডটা কি, দিস ডট মেথড বি, এবং মেথড বিতে কয়টা প্যারামিটার দিয়ে পাস করা হয়েছে, 2টা প্যারামিটার। এখানে 2টা প্যারামিটারের কথাটা গুরুত্বপূর্ণ কেন, কারণ হইতেছে তুমি এখানে যদি একটু নিচের দিকে দেখো, এই 16 নম্বর লাইনে যদি তুমি চেক করো যে এখানকার যে মেথড বি আছে এটা কিন্তু একটা প্যারামিটার আছে, রাইট? একটা প্যারামিটার। এবং তুমি যদি 21 নম্বর লাইনে দেখো সেখানে কিন্তু 2টা প্যারামিটার আছে। সো তাহলে তুমি বুঝতে পারতেছো যে এই জায়গাতে যে মেথড বি কল হয়েছে এখানে অ্যাকচুয়ালি কয়টা প্যারামিটার আছে, 2টা প্যারামিটার। তাহলে যেহেতু এখান থেকে 2টা প্যারামিটারাইজড মেথড বিটা কল হয়েছে, সো আমাদেরকে কি করতে হবে, এই 5 নম্বর লাইন থেকে ডিরেক্ট আমাকে 21 নম্বর লাইনে আসতে হবে। 21 নম্বর লাইনে এসে আমাকে যেটা করতে হবে, এই যে প্রথম যে এক্স এর ভ্যালু সেটা কোথায় বসবে, জেডে বসবে। আর মাইনাস দিস ডট এক্স এর যে ভ্যালুটা সেটা কোথায় বসবে, এখানকার ইন্ট এক্সে বসবে। এই জিনিসটা একটু ডিফিকাল্ট মনে হইতেছে, বাট আমরা চলো একটু খাতা কলমে করে দেখার ট্রাই করি যে কী হইতেছে অ্যাকচুয়ালি। সো আমি ছিলাম কোথায়, আমি ছিলাম কনস্ট্রাক্টরের 5 নম্বর লাইনে আমাকে কল করা হয়েছে কি, দিস ডট মেথড বি। সো এই মেথড বিতে কল করার পরে আমার এখানে 2টা প্যারামিটার আছে। সো চলো আমি এখানে মেথড বিটাও লিখে ফেলি। সো আমার এই গ্লোবালের তো এখানে না, এখানে। সো এখানে আমার কী নাম হয়েছে, মেথড বি, মেথড বি। মেথড বিতে আমার কয়টা প্যারামিটার আছে,
তুমি যদি একটু ভালো করে দেখো, মেথড বিতে আমার প্যারামিটার আছে হইতেছে জেড আর এক্স। সো আমি এখানে লিখি জেড এবং এক্স, জেড কমা এক্স। আচ্ছা, সো এখন এর নিচে মানে আমি পরীক্ষায় তোমরা যেভাবে রাফ করবা ট্রেসিং, আমি ওইভাবেই একজন স্টুডেন্ট হিসাবে ওটাই করতেছি। সো আমি এখানে জেড দিলাম, এখানে এক্স দিলাম। সো এখন আমার দেখার বিষয় জেড এর ভ্যালু কত আর এক্স এর ভ্যালু কত। সো এখানে দেখো, এখানে এখানে ফার্স্টে আছে এক্স, তাহলে এই এক্স কিন্তু আসলে এক্স না, এই এক্সটা কোথায় যাচ্ছে, এই জেডে যাচ্ছে। তাহলে এই এক্স এর ভ্যালু যেটা, এই জেড এর ভ্যালু কিন্তু সেম সেটাই। তারপরে মাইনাস দিস ডট এক্স এর ভ্যালু যেটা হবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ইন্ট এক্স এর ভ্যালু হবে। তো তুমি এখন আমাকে বলো, আমি এখন আসি কোন কোন ব্লকের মধ্যে, আমি আসি কনস্ট্রাক্টরের ব্লকের মধ্যে। কনস্ট্রাক্টরের ব্লকের মধ্যে আমার একটা এক্স আছে, তাহলে এই এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হবে, 17 হবে। এই এক্স এর ভ্যালু যদি 17 হয়, তাহলে এই জেড এর ভ্যালু কত হবে, এই জেড এর ভ্যালু হবে 17, রাইট? তাহলে চলো আমি এখানে জেড এর ভ্যালু কত লিখি, 17 লিখি। তোমরা যদি বুঝতে না পারো ডিরেক্টলি আমাকে একটু পজ দিবা, পজ দিয়ে বলবো ভাই এই জায়গাটা বুঝি নাই, একটু বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এখানে একটা ইস্যু হয়েছে। আচ্ছা, তাহলে এখন এক্স এর ভ্যালু, এখন এক্স এর ভ্যালু বলো তো, দিস ডট এক্স বলছে। সো এই কনস্ট্রাক্টরের ভিতরে কিন্তু আমার একটা এক্স আছে, বাট এটা কিন্তু দিস ডট এক্স না, এটা হচ্ছে এটা লোকাল এক্স। এখানে বলছে দিস ডট এক্স। এখন তুমি বলো দিস ডট এক্স এর ভ্যালু কত, আমার গ্লোবালি কত আছে, 0 আছে। সো 0 আর এর আগে আছে একটা মাইনাস সাইন, তো মাইনাস 0 এখানে আমাকে বসাইতে হবে। সো -0 এবং +0 বলে তো কিছু হয় না, জাস্ট একটা 0 বসাইলে হয়। তাও আমি এখানকার সুবিধার্থে -0 দিলাম। আলটিমেটলি -0 মানে কিন্তু 0ই, রাইট? 0-র আগে প্লাস মাইনাস সেটা ম্যাটার করতেছে না। আচ্ছা, সো তাহলে আমি এখন মেথড বিতে আমাকে এখন কাজকর্ম করতে হবে। সো আমি এখন আমি হইতেছে যে মেথড বিতে গেলাম। মেথড বিতে যাওয়ার পরে এখানে ছোট্ট করে তুমি দেখো, এখানে মেথড বিতে 22 নম্বর লাইনে কি হয়েছে, 22 নম্বর লাইনে অ্যাকচুয়ালি আমাকে z=z-2 করতে বলছে, তাই না? আচ্ছা, সো আমি যদি এখানে একটু রাফ করি, সো এখানে কি বলছে 22 নম্বর লাইনে, আমি যদি 22 নম্বর লাইনটা এখানে আনি, সো z=z-2। সো z এর ভ্যালু কত, z এর ভ্যালু কিন্তু 17, 17 - 2 মানে কত, 15। তাহলে z এর নতুন ভ্যালু কত, 15। সো এটা আমাকে ওখানে বসাইতে হবে। সো z এর নতুন ভ্যালু হচ্ছে 15, কেটে আমি কত করব, 15। আচ্ছা, তারপর এখানে আমার কি বলছে, x এর ভ্যালু, এখানে আছে কি x এর ভ্যালু, x মানে কি দিস ডট এক্স মাইনাস 2 ইন্টু এক্স, রাইট? সো এই জিনিসটা আমি একটু এখানে ক্যালকুলেশনটা এখানে লিখি। সো আমাকে কি করতে বলছে, x ইকুয়াল টু দিস ডট এক্স মাইনাস 2 ইন্টু এক্স, রাইট? সো এখন তুমি আমাকে বলো এখানকার দিস ডট এক্স মানে কোনটা, এখানকার দিস ডট এক্স, এখানে কিন্তু মেথড বিতে একটা এক্স অলরেডি আছে, রাইট? মেথড বিতে কিন্তু একটা এক্স আছে, দেখো এখানে কিন্তু মেথড বিতে একটা এক্স আছে। কিন্তু যেহেতু এটি এখানে স্পেসিফিকলি বলে দিছে যে এখানে দিস ডট এক্স যাচ্ছে, তার মানে তোমাকে এই জিনিসটাকেই অ্যাকচুয়ালি নিতে হবে, রাইট? সো তুমি কি করবা, দিস ডট এক্সের জায়গায় তুমি এখানে 0 বসাবা, 0 বসাইলা। এখানে তোমাকে কি করতে হবে, 2 ইন্টু এক্স। এখন এই এক্স, এই যে মেথড বিতে যে এখানে যে এক্সটা আছে, এই এক্সটা অ্যাকচুয়ালি কিসের এক্স, এই এক্সটা অ্যাকচুয়ালি এই এক্সটা না, হ্যাঁ, কারণ এখানে লোকালি এই এক্সটা অলরেডি আছে। সো আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে দেখি এই এক্সের ভ্যালু আসলে -0, রাইট? সো -0 আর 0 তো সেম, তার মানে আমি যদি হইতেছে এখানে দেখি যে এক্স মাইনাস 2 ইন্টু 0, আলটিমেটলি এখান থেকে কী পাইতেছি, 0। সো এই যে এখানে যে এক্সটা আপডেট হচ্ছে, এই এক্সটা অ্যাকচুয়ালি কোন এক্সটা আপডেট হচ্ছে, আমার মেথড বি এর মধ্যে যে এক্সটা আছে, মেথড বি এর যে এক্স, সেটা অ্যাকচুয়ালি 0ই হইতেছে, তাই না? আচ্ছা, সো ভাইয়া জি বলো। স্যার মেথড বি এর এক্স বলতে কি 21 নম্বরের লাইন যেটা ওইটার কথা বলতেছে? হ্যাঁ, মেথড বিতে দুইটা প্যারামিটার আছে, সেটা হইতেছে জেড এবং হইতেছে এক্স। এখানে কি নতুন করে কোনো প্যারামিটার ইনিশিয়ালাইজ করা হয়েছে জেড এবং এক্স বাদ দিয়ে, করা কিন্তু হয়নি। সো দ্যাটস ওয়াই আমি এখানে মেথড বিতে দুইটা প্যারামিটারই লিখছি, একটা আসলে তোমার জেড, একটা অ্যাকচুয়ালি এক্স। সো এইটা আমার কি হয়ে গেল, আপডেট হয়ে 0 থেকে 0ই কিন্তু হয়ে গেল, কারণ এখানে এই জেডটা, এই এখানে 23 নম্বর লাইনে কিন্তু আমার এক্সটা কি হয়েছে, এই দুটার যোগফল বিয়োগফল হয়ে, মানে এটা মাইনাস এটা করার পরে কি অ্যাকচুয়ালি 0 আসছে, সেই 0টা আমার এক্সে বসছে। তাহলে এই এক্সটা অ্যাকচুয়ালি এই ইন্ট এক্স, সো এই ইন্ট এক্সটা একবার আপডেট হয়ে -0 থেকে আবার 0 হয়ে গেল। এখন আমাকে আউটপুট নিতে বলছে, দেখো এখানে একটা 24 নম্বর লাইনে আমার একটা আউটপুট আসবে। সো আউটপুট আসবে, এখানে কি বলছে, জেড। তো এই জেডটা কোন জেড বলো তো, এই জেড না, এখান থেকে জেড এর আউটপুটটা জানতে চাচ্ছে। তার মানে এখন জেড এর ভ্যালু আমার এখানে কত আছে বলো তো, জেড এর ভ্যালু অ্যাকচুয়ালি 15 আছে। তাহলে আমার ফার্স্ট আউটপুট কত হয়ে যাবে, 15 হবে, রাইট? সো চলো এটাকে আমি একটু গ্রিন করে দিই যে না এটা আমার মিলছে।
সো ফার্স্ট আউটপুট 15, এটা আমার মিলছে। এরপরে সেকেন্ড আউটপুট কত? সেকেন্ড আউটপুট আমার দিস ডট এক্স। দিস ডট এক্স মানে কি আমি এ এক্সকে নিব, নাকি আমার হচ্ছে যে এই দিস ডট এক্স এ এক্সকে নিব? আমি কিন্তু এ এক্সকে নিব, রাইট? সো এখানে জিরো আছে, দ্যাটস ওয়াই আমি আউটপুট এসে দেখতেছি যে এখানেও জিরো আছে। সো আমার এই আউটপুটটাও মিলছে, তাই আমি এটাকেও গ্রিন করে দিলাম। আচ্ছা, বাট এখন তুমি আমাকে বলো যে এখান থেকে আমি অ্যাকচুয়ালি কোথায় ছিলাম? আমি অ্যাকচুয়ালি ছিলাম কোথায়? আমি অ্যাকচুয়ালি ছিলাম হইতেছে কনস্ট্রাক্টরে। আমি কিন্তু কনস্ট্রাক্টরটা কাজ করতেছি, রাইট? সো কনস্ট্রাক্টরে আমাকে মেথড বি কল করতে বলছিল। এই যে দেখো, কনস্ট্রাক্টরে আমাকে মেথড বিটা কল করতে বলছিল, তাই আমি কনস্ট্রাক্টর থেকে মেথড বিটা কল করছিলাম। সো আমি ছিলাম কোথায়? আমি ছিলাম অ্যাকচুয়ালি মেজ M1 নিউ মেজ, এই জায়গাতে ছিলাম। আমি এইটাকে রান করছি। এইটা রান করা মানে হচ্ছে আমার একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হয়েছে। নতুন অবজেক্ট ক্রিয়েট হওয়া মানে কি? আমার নতুন একটা কনস্ট্রাক্টর কল হবে। আমি কনস্ট্রাক্টরে আসছি, কনস্ট্রাক্টরে এসে আমি এই মেথডটাকে অলরেডি রান করছি। রান করার পরে অ্যাকচুয়ালি আমার মেমোরিতে এই ধরনের ক্যালকুলেশনগুলো অলরেডি হয়ে গেছে, অ্যান্ড আমি এখান থেকে দুইটা আউটপুট পেয়ে গেছি। তাহলে আমার অ্যাকচুয়ালি এই লাইনের পারপাসটা কিন্তু শেষ। এই লাইনটা কিন্তু অলরেডি ডান। এই লাইনের আর কোনো কাজ নেই। এখন আমাকে দ্বিতীয় লাইনে আসতে হবে। দ্বিতীয় লাইনে দেখো, তোমাকে এখানে M1 কি? M1 একটা অবজেক্ট। এই M1 অবজেক্টের আন্ডারে তোমাকে মেথড এটা কল করতে বলছে। সো এখন আমার পরবর্তী ইন্টেনশন হইতেছে যে M1 ডট মেথড এ এই জিনিসটাকে রান করা। সো M1 জিনিসটা কি? M1 মানে তো হইতেছে এর একটা তোমার কি অবজেক্ট। সো M1 অবজেক্টের মেথড এটা আমাকে রান করতে হবে। তো চলো, মেথড এ এখানে কি কোনো প্যারামিটার আছে? এটা কিন্তু জিরো প্যারামিটার, রাইট? কোনো প্যারামিটার কিন্তু এখানে নাই। সো তাহলে আমাকে খুঁজতে হবে যে M1 অবজেক্টের মেথড এ জিরো প্যারামিটারাইজ কোনো মেথড আছে কিনা। হ্যাঁ, এখানে দেখো, এই যে পুরা যে জায়গাটা দেখতেছো, এটা হচ্ছে তোমার মেথড এর 7 থেকে 15 পর্যন্ত লাইন। এখানে হচ্ছে এটা মেথড এ, এবং মেথড এটা অ্যাকচুয়ালি আমাকে এখন রান করতে বলছে, রাইট? এই M1 এটা কি? এটা হচ্ছে মেস ক্লাসের একটা অবজেক্ট। সো মেস ক্লাসের একটা অবজেক্টের ভিতরে মেথড এ আছে, সেটা আমাকে রান করতে বলছে। সো আমি এখন 7 নম্বর লাইন থেকে রান করতে শুরু করব। সো এখন আমি এই জায়গাতে আসি। এই জায়গাতে আসার পর আমি একটু টান দিলাম। টান দেওয়ার পর আমি এখানে কি করব? মেথড এ জিরো প্যারামিটারাইজ, এই জিনিসটাকে আমি এখানে লিখলাম। ওকে, আচ্ছা। তো এখন মেথড এ জিরো প্যারামিটার। এখন এখানে কি কি ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা হয়েছে? এখন দেখো, এখানে ইন্ট এম আর কমা দিয়ে এক্স দেওয়া আছে। সো কমা দিয়ে এক্স দেওয়া মানেও কিন্তু আসলে এখানে উজ্জ আকারে int 9 এভাবে লেখা আছে, রাইট? তোমরা তো আই গেস এটা জানো যে একসাথে এরকম ইনিশিয়ালাইজ করা যায়। সো তার মানে আমাকে এখন এখানে দুইটা ভ্যারিয়েবল লিখতে হবে। একটা অ্যাকচুয়ালি কি? একটা অ্যাকচুয়ালি এখানে লিখতে হবে হচ্ছে এম, আরেকটা লিখতে হবে এক্স, তাই না? আচ্ছা, সো এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু এখানে 0। এই মেথড এ এর এক্স এর ভ্যালু কত? মেথড এ এর এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি 9। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে কাইন্ডলি একটু জানাও, তাহলে আমি সামনে যাচ্ছি। আমি খুবই ধীর গতিতে বুঝাইতেছি যাতে করে প্রত্যেকটা জিনিসই তোমরা বোঝো। এটা কি বোঝা যাচ্ছে এই পর্যন্ত? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা, সো আচ্ছা, তাহলে আমরা এই 7 নম্বর লাইন শেষ করলাম। আমরা এখন 8 নম্বর লাইনে যাই। সরি, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। সো আমার 7 নম্বর লাইন শেষ, আমার 8 নম্বর লাইনের চিন্তাভাবনা শেষ। এখন 9 নম্বর লাইন। 9 নম্বর লাইনে কি বলছে? 9 নম্বর লাইনে বলছে আমার এমটা আপডেট হবে। এম আপডেট মানে কি? আমার অ্যাকচুয়ালি এই জায়গাটা আপডেট হবে, রাইট? এখানে 0 আছে, সেটা আপডেট হবে। সো আমার এখন কাজ করতে হবে কি? আমার এখন কাজ করতে হবে মেথড বিতে। সো মেথড বি এর দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে তোমার মেথড বি, এখানে প্যারামিটার আছে একটা m-3, এটা কিন্তু একটা প্যারামিটার। এম এর একটা ভ্যালু আছে, সেখান থেকে 3 বাদ দিলে আমি একটা ইন্টিজার ভ্যালু পাবো, সেটা কিন্তু একটা ভ্যারিয়েবল যুক্ত। সো তোমাকে এখন দেখো, এখানে কিন্তু আমাকে অ্যাকচুয়ালি কই যেতে হবে? এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা প্লাস আমাকে এক্স করতে হবে। আচ্ছা, সেটা পরের বিষয়, এক্সটা আমি না হয় পরেই করতে পারবো, বাট আমাকে মেথড বি m-3 এই জিনিসটা নিয়ে ডিল করতে হবে। সো তার মানে 9 নম্বর লাইনে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে মেথড bm-3 এটা রান করতে হবে। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমার কোথায় কল যাবে? 9 নম্বর লাইন থেকে আমাকে যেতে হবে 16 নম্বর লাইনে। কারণ কি? এখানে একটা প্যারামিটারাইজড একটা মেথড কল করা আছে, রাইট? এখানে কিন্তু মেথড বি এর দুইটা প্যারামিটারও আছে, বাট এখান থেকে আমাকে দেখো, এখান থেকে কিন্তু একটা প্যারামিটার আছে, এটা কিন্তু সিঙ্গেল প্যারামিটার, রাইট? সো তাহলে আমাকে এই 9 নম্বর লাইন থেকে 16 নম্বর লাইনে এসে চিন্তা ভাবনা করতে হবে। সো এখন আমার চিন্তা হচ্ছে যে m-3 এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত বলো তো? m-3 এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি 0, রাইট? তাহলে m-3 এর ভ্যালু কত? 0 3। তার মানে এটা হচ্ছে -3। এই -3 কার ভ্যালু? এই -3 হইতেছে আমার
এখান থেকে আমার -3টা আমি পাস করে দিলাম। এই -3 কোথায় আসবে? এই -3 অ্যাকচুয়ালি আমার এই জায়গাতে আসবে, রাইট? এই জায়গাতে আসবে। এই জায়গাতে এসে তে বসবে। তার মানে আমাকে এখন এখানে এখানে আমি হইতেছে যে একটা কাজ করি, মেথড বিটা নিয়ে কাজ করব। সো আমি এই পাশে লিখি, হ্যাঁ? এই পাশে লিখি মেথড বি। না, এই পাশে লেখাটা আসলে ঠিক না। পরীক্ষায় তোমরা যেভাবে লিখবে সেভাবে লিখি। সো আমি এখানে লিখি মেথড বি, মেথড বি। আর এখানে একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারটা কি? সেই প্যারামিটারটা হচ্ছে ওয়াই। সো মেথড বিতে এখানে আমি দিলাম, দেওয়ার পর আমি এখানে ওয়াই জিনিসটা নিয়ে আমি ডিল করব। সো এই ওয়াইতে কত আসবে? এই ওয়াইতে -3 আসবে, সেই জিনিসটা আমি এখানে লিখে ফেললাম। আচ্ছা, এখন মেথড বিতে কি বলছে? ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই। আমি -3 লিখিনি, হ্যাঁ -3 লিখছি। সো 17 নম্বর লাইনে তুমি দেখো, এখন আমি কিন্তু 17 নম্বর লাইন নিয়ে কাজ করব। সো 17 নম্বর লাইনে কি বলছে? এক্স এর ভ্যালুটা আপডেট হবে। তুমি আমাকে এখন বলো তো যে এইটার মধ্যে কি কোনো এক্স ছিল? মানে মেথড বির একটা প্যারামিটারের মধ্যে কি কোনো এক্স আগে থেকে এক্সিস্ট করতো? মানে এই এক্সটা কি মেথড বি এর মধ্যে আগে থেকে ছিল? না ভাইয়া। যেহেতু এই এক্সটা মেথড বি এর মধ্যে ছিল না, তাহলে এই এক্সটা অ্যাকচুয়ালি কার এক্স? এই এক্সটা অ্যাকচুয়ালি এটা সব সময় মানে আজকে থেকে, ধরো যে আজকে যদি তুমি আমার কাছে নতুন এটা জেনে থাকো, তাহলে জেনে রাখো যে যখনই আমি একটা মেথডের মধ্যে থাকবো এবং ওই মেথডের মধ্যে যেহেতু এক্সটাকে আমি ইনিশিয়ালাইজ করি না, আমি ইনিশিয়ালাইজ করছি কি শুধুমাত্র ওয়াই। তার মানে এই যে অতিরিক্ত যে একটা ভ্যারিয়েবল আসছে, এই ভ্যারিয়েবলটা সবসময় আমার গ্লোবাল হবে। ঠিক আছে? আমি সবসময় গ্লোবালে চেক করব। আমি কোনো মেথডের ভিতরে ওইটা চেক করব না, যদি না সে নিজের মেথডের মধ্যে থাকে। সে যদি নিজের ব্লকে থাকে তাহলে সেটা তার প্রপার্টি। সে যদি নিজের ব্লকের মধ্যে না থাকে তাহলে সেটা গ্লোবাল প্রপার্টি। ঠিক আছে? এটা যেন মনে থাকে, বা সেটা ইনস্ট্যান্স একটা ভ্যারিয়েবল, যাই যেটা বলে। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলে, কেউ গ্লোবাল ভ্যারিয়েবল বলে, তারপর কেউ বলে ডিরেক্ট অবজেক্টের ভ্যারিয়েবল। ঠিক আছে? এনিথিং সে, বাট কনসেপ্টটা বুঝতে হবে। যেহেতু আমি এখানে মেথড বিতে আসছি, এখানে যেহেতু এক্স নাই, সো ওয়াই ইন্টু ওয়াই হয়ে যে ভ্যালুটা হবে সেটা কিন্তু আমার গ্লোবাল এক্সটা আপডেট হবে। নট আমার হচ্ছে এই মেথড এর এটা আপডেট হবে না। তারপরে আমার হচ্ছে যে মেথড বিতে যে এক্স আছে সেটাও আপডেট হবে না। তারপর আমার কনস্ট্রাক্টরে যে এক্স আছে সেটাও কিন্তু আমার আপডেট হবে না। আমার আপডেট হবে কি? এই যে এখানে যে গ্লোবাল এক্স, যেটা আমি এখানে লিখে রাখছি, গ্লোবাল এক্স দিস ডট এক্স, এইটা। সো এখানে কিন্তু তোমার দিস ডট এক্স লিখা নাই, বাট তোমাকে এখানে এই মেথডের ভিতরে আসেই তোমাকে বুঝে ফেলতে হবে যে এই এক্স অ্যাকচুয়ালি দিস ডট এক্স। তাহলে এখন তুমি বলো যে এই ওয়াইয়ের ভ্যালু কত? এই ওয়াইয়ের ভ্যালু কিন্তু -3। সো -3 ইন্টু -3 গুণ করলে হয় 9। তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে ভ্যালুটা কত হয়ে যাবে? ভ্যালুটা 0 কেটে অ্যাকচুয়ালি 9 হয়ে যাবে। তাই আমি এখানে 9 করলাম। এই জায়গাটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে বলো, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কথা ছিল এই 17 নম্বর লাইনের যে ব্যাপারটা। জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, তাহলে এখন আমাকে 18 নম্বর লাইনে যেতে হবে। 18 নম্বর লাইনে গেলাম। 18 নম্বর লাইনে যে আমাকে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এ এখানে এক্স আর ওয়াই প্রিন্ট করতে হবে। সো এই এক্সটা অ্যাকচুয়ালি কার এক্স বলো তো? এই এক্সটা অ্যাকচুয়ালি আমার ইনস্ট্যান্স এক্স, রাইট? সো ইনস্ট্যান্স এক্স এর ভ্যালু কত? ইনস্ট্যান্স এক্স এর ভ্যালু 9। সো আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এ যদি দেখি যে 9 আছে, তাহলে ঠিক আছে, হ্যাঁ 9 আছে। তার মানে আমার ফার্স্ট আউটপুটটা ঠিক আছে। তাহলে আমি এটাকে করে দিলাম, সরি, এটাকে আমি 9 করে দিলাম। অ্যান্ড সেকেন্ড আউটপুটটা কত এখানে বলতো? সেকেন্ড আউটপুটটা হচ্ছে ওয়াই। ওয়াইয়ের ভ্যালু কত থাকা উচিত? ওয়াইয়ের ভ্যালু আমি দেখতেছি হচ্ছে -3। হ্যাঁ, আমার আউটপুটেও -3 আছে, তার মানে এটাও একটা কারেক্ট ভ্যালু। সো দুইটা আউটপুট যে মিলছে, এই দুইটা আউটপুট তোমাদেরও মেলা উচিত। তোমরা তোমরা আই হোপ এখানে কোনো মানে ডিসএগ্রি করতেছো না, যে সব কিছু অ্যাকর্ডিং টু যাচ্ছে। আচ্ছা, সো কিন্তু এখানে আমার শেষ না। এরপরে আমাকে কোথায় আসতে হবে? এরপরে আমাকে 19 নম্বর লাইনে আসতে হবে। 19 নম্বর লাইনে এসে দেখতেছি আমাকে রিটার্ন করতে বলতেছে। রিটার্ন করে এখানে কি এক্স মাইনাস 11। তুমি আমাকে বলো যে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু, এই এক্সটা কিন্তু তোমার গ্লোবাল এক্স, রাইট? মানে দিস ডট এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 9। সো 9 মাইনাস কত বলছে? 11। তার মানে এখান থেকে তুমি কত রিটার্ন করবা? -2 রিটার্ন করবা, রাইট? সো -2 রিটার্ন হইতেছে। আমি এখন দেখি যে এই রিটার্নটা অ্যাকচুয়ালি কোথায় যাওয়া উচিত। সো যেখান থেকে আমি কল করছিলাম সেখানেই যাওয়া উচিত, তাই না? সো সো রিটার্ন করতেছি কত? -2। সো এই যে এখান থেকে আমি কত লিখবো? -2 এই জিনিসটা আমি রিটার্ন করব কোথায়? যেখান থেকে আমি আসছি। আমি আসছিলাম কল হয়ে এই যে এই জায়গা থেকে, রাইট? মেথড বি m-3। সো তাহলে আমি যদি একটু এই পাশে লিখি যে m ইকুয়াল টু মেথড বি, এখানে m-3 ছিল, প্লাস ছিল এক্স।
সো এই মেথড বি এম মাইনাস থ্রি এখান থেকে আমি রিটার্ন করে কত পাইলাম, -2 পাইছি। অ্যান্ড আমার এক্সের ভ্যালু, এই এক্সটা অ্যাকচুয়ালি কার এক্স বলো তো? এই এখানে যে এক্সটা আছে এটা কিন্তু আমি মেথড এতে আছি। সো মেথড এর ভিতরে আমি এখন চেক করব যে মেথড এ, হ্যাঁ মেথড এর ভিতরে দুইটা ভ্যারিয়েবল ছিল, একটা মেথড একটা ভ্যারিয়েবল ছিল এম। এই যে এখানে দেখো 8 নম্বর লাইনে একটা ভ্যারিয়েবল ছিল এম আর একটা ভ্যারিয়েবল ছিল এক্স ইকুয়াল টু 9। সো 9 যেহেতু চেঞ্জ হয়নি, এক্স যেহেতু 9ই আছে, তার মানে এখানে 9ই বসবে। তাহলে আমি এখানে যেটা লিখতেছিলাম, তাহলে প্লাস আমি এখানে দিব কত, প্লাস এক্স এর ভ্যালু কত দিব, 9, রাইট? সো এই দুটার সামেশন হয়ে কত হবে, 7। এই 7 এর আপডেট কি হবে, এখানে আপডেট কে হবে, এখানে আপডেট হবে আমার এম। সো তাহলে আমি এই 7টাকে এই এম এর পরিবর্তে এখানে বসাই দিতে পারি। সো এটা কেটে আমি এখানে কত করে দিব, এখানে কেটে আমি হচ্ছে 7 করে দিব। আচ্ছা ঠিক আছে, এরপরে আমার কাজ কি, আমার হইতেছে যে অনেক কিছু মেসি হয়ে গেছে। সো আমি জিনিসটাকে একটু রিপিট করতে পারবো? কোন পার্টটা, এই যে 9 লাইনের 9 আচ্ছা নম্বর লাইনে যে সো দেখো 9 নম্বর লাইনে তোমাকে আপডেট করতে হবে কোনটা, এম, রাইট? এখানে একটা কিন্তু এম আছে, তার মানে গ্লোবাল থেকে কোনো কিছু করতে হবে না। এই ব্লকের মধ্যে দুইটা জিনিস অলরেডি আছে, সেটা কি, একটা এম আছে একটা এক্স আছে। সো আমি মেথড বি এটা কল করে কত পাইছিলাম, রিটার্ন করে আমি এখান থেকে -2 পাইছিলাম, এটা তো বুঝতে পারছো? জি হ্যাঁ এখান থেকে আমি পাইছিলাম -2 আর এখানে আছে এক্স। এখন এই এক্সটা কার এক্স বলো তো, এই এক্সটা কি এই এক্স নাকি এই এক্স নাকি হইতেছে যে এই 9x? আমি কিন্তু এখন কোন ব্লকে আছি, মেথড এর ব্লকে আছি। সো মেথড এর ব্লকে অলরেডি একটা এক্স আছে। সো এখানে যে এক্স এর ভ্যালু বসবে সেটা তো এই এক্সই বসবে। তো আমি এখন আমার মেমোরিতে যে চেক করতেছি যে আমার মেথড এর ভিতরে যে এক্স ছিল সেটার ভ্যালু অলরেডি কত এক্সিস্ট করতেছে, তুমি দেখতেছো এটা 9 এক্সিস্ট করতেছে। আর তুমি মেথড বি থেকে কত পাইছো, -2, -2 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 7। এই 7টা কোথায় বসছে, এই 7টা হচ্ছে এম এ বসছে। দ্যাটস ওয়াই আমি 0 কেটে এখানে 7 বসাইছি, বুঝছো? স্যার, মানে হচ্ছে মেথড বি এর পুরোটাই হচ্ছে -2 না, মানে পুরোটার মানে? মেথড বি এর মান হচ্ছে মাইনাস না, এই ভ্যালুটা হচ্ছে মাইনাস। এই, আচ্ছা হ্যাঁ এই মেথড, মানে হ্যাঁ যেটা বললাম মেথড বি এম মাইনাস থ্রি, এটা আমি এটা পুরোপুরি রান করার পরে যে রিটার্ন যেটা পাইছি না, রিটার্ন অ্যাকচুয়ালি হয় যেখান থেকে আমি কল করছি সেখান থেকে আবার রিটার্ন করে। মানে আমি এখান থেকে কল করার কারণে এখানে আসছিলাম না। হ্যাঁ সো এইটা পুরোপুরি রান করার পরে আমি আবার রিটার্ন ব্যাক করে এখানেই যাব, এখানে যে আমার যে -2 এর ভ্যালু সেটা আমি এখানে বসাবো, দ্যাটস ইট আর কি। বুঝলাম। হ্যাঁ সো তাহলে আমি এখানে -2 বসাইছি আর এক্স এর ভ্যালু এখানে 9 ছিল, এই যে এখানে ছোট্ট করে 9 ছিল তাই আমি এখানে 9 বসাইছি, সেটা সাম আপ হয়ে গেছে 7। আচ্ছা দ্যাটস এখানে 7 বসাইছি, আই হোপ বুঝতে পারছো। আচ্ছা তো তাহলে এটা অনেক বেশি মেসি হয়ে গেছে, আমি একটু জিনিসটাকে একটু ক্লিয়ার করি। আচ্ছা এখন এখানে 10 নম্বর লাইনে আমাকে আসতে হবে। 10 নম্বর লাইনে কি বলছে বলো তো, 10 নম্বর লাইনে বলছে দিস ডট এক্স ইকুয়াল টু প্লাস প্লাস এক্স। আচ্ছা তোমরা তো হচ্ছে 110 অলরেডি করে ফেলছো। এই প্লাস প্লাস এক্স আর এক্স প্লাস প্লাস, এইটা মানে কি বলতো, এইটা মানে হচ্ছে প্রি, আর এইটা মানে কি পোস্ট। প্রি মানে কি, প্রি মানে অবশ্যই আগে, আর পোস্ট মানে কি, পোস্ট মানে হচ্ছে তোমার পরে, তাই না? এই আগে পরে দিয়ে আমরা কি বুঝবো, আগে পরে দিয়ে আমরা বুঝবো যে এখানে যে প্লাস প্লাস এক্স আছে, সো যেহেতু শুরুতে এখানে প্লাস প্লাস আছে তার মানে আমাকে আগে ভ্যালুটা বাড়াইতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে, তারপরে এক্স এর ভ্যালু বসবে এখানে। মানে সাইন দিয়ে তুমি বুঝতে পারতেছো যে অ্যাকচুয়ালি কী হওয়া উচিত। প্রথমে আমি প্লাস প্লাস দিয়ে ভ্যালুটা বাড়াই দিব, তারপরে আমি এক্স এর জায়গা, যেখানে এক্স এর জায়গা আছে সেখানে ওই বাড়ানো ভ্যালুটা বসাবো। আর এক্স প্লাস প্লাস মানে কি, আগে এক্স এর এক্সিস্টিং ভ্যালুটা আমি বসাবো, তারপরে আমি মেমোরিতে যে আপডেট করব। এখানে দুইটা বিষয়, একটা হইতেছে যে তোমার যে ট্রেস টেবিল মানে ক্যালকুলেশনের টেবিল সেখানে তোমার একটা ভ্যালু আছে আর মেমোরিতে একটা ভ্যালু আছে। সো এই জিনিসটা তুমি আত্মস্থ করতে পারবা আরও এরকম প্লাস প্লাস মাইনাস প্লাসের জিনিসপত্রগুলো সলভ করতে করতে। বাট আপাতত আমাদের প্রবলেমের জন্য এখানে কি বলছে, প্রি ইনক্রিমেন্ট জিনিসটা দেওয়া আছে। সো এখন আমারে বলো যে এটা আমি কোন ব্লকের মধ্যে আছি, আমি কিন্তু এখন মেথড এ ব্লকের মধ্যে আছি। সো মেথড এ ব্লকের মধ্যে অলরেডি একটা এক্স ইকাল টু 9 আছে, আর এখানে এখানে যেটা বাড়াইতে বলছে প্লাস প্লাস এক্স করতে বলছে। সো আমার এখন কি হওয়া উচিত, এই যে, কিন্তু আমার আপডেট হবে কোনটা বলো তো, আপডেট হবে কিন্তু দিস ডট এক্স। সো আমার এখানে দুইটা ঘটনা ঘটতেছে, মেথড এর ভিতরে যে এক্স আছে সেইটা আমাকে আগে প্রি ইনক্রিমেন্ট করতে হবে, প্রি ইনক্রিমেন্ট করার পরে যে ভ্যালুটা হবে সেটা আপডেট হয়ে আসলে দিস ডট এক্স এর ভ্যালুতে বসবে, রাইট? এরকমই কিছু একটা কথাবার্তা এখানে বলা হয়েছে। সো আমি তাহলে 10 নম্বর লাইনে দেখি যে প্লাস প্লাস এক্স করতে বলছে। সো প্লাস প্লাস এক্স মানে কোনটা বাড়বে, প্লাস প্লাস মানে আমি আগে বাড়াবো, আমি এক্সকে 10 করে নিলাম। এখন এই 10টা কোথায় এসে বসছে, এই 10টা অ্যাকচুয়ালি এই জায়গাতে বসছে, এবং
এই 10টা অ্যাকচুয়ালি কার প্রপার্টি হয়েছে, দিস ডট এক্স এর প্রপার্টি হয়েছে। সো দিস ডট এক্স এ এখন কত বসবে, দিস ডট এক্স এ এখন 10 বসবে। এই জায়গাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? না আচ্ছা, তো অন্য কারো প্রবলেম থাকলেও বলতে পারো, এগুলো খুবই ফান্ডামেন্টাল জিনিস। এই জিনিসপাতিগুলো তুমি বুঝলে পরবর্তীতে বড় বড় ট্রেসিং তুমি নিজেই সলভ করতে পারবে। আচ্ছা, সো তাহলে এখন আমাকে একটা প্রিন্ট লাইন পেয়ে গেছি আমি 11 নম্বর লাইনে। সো 11 নম্বর লাইনে এসে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন দিস ডট এক্স। সো দিস ডট এক্স এর ভ্যালু এখন কত বলো তো, দিস ডট এক্স এর ভ্যালু এখন 10। সো ফার্স্ট আউটপুট আমার কত হওয়া উচিত, এখান থেকে 10 হওয়া উচিত। আর এখানে একটা এম ভ্যারিয়েবল আছে। সো যেহেতু আমি মেথড এর ভিতরে আছি, মেথড এর ভিতরে আমাকে চেক করতে হবে। তুমি যদি এখন 0 বসায় দাও তাহলে তো ভুল হয়ে যাবে, কারণ কি আমি তো অনেক ক্যালকুলেশন করছি, তাই না? মেথড এ, সো মেমোরিতে এখন মেথড এ এর ভ্যালু কত হয়ে আছে, 7 হয়ে আছে। সো আমাকে প্রথম আউটপুটটা 10 হলে পরের আউটপুটটা হইতে হবে কত, 7। সো চলো দেখি, হ্যাঁ 10 7 দেখছো, তার মানে আমরা যেভাবে সলভ করতেছি মোটামুটি ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আমরা 11 নম্বর লাইন শেষ করছি, এখন আমরা 12 নম্বর লাইনে যাই। আচ্ছা, সো আমি আসি মেথড এতে, বাট আমাকে কল করতে বলছে কি দিস ডট মেথড বি। দিস মানে কি, দিস মানে হচ্ছে অবজেক্ট, মানে এটা অবজেক্টকে আমি মানে ডিনোট করতেছি, রাইট? সো অবশ্যই আমার মেইজ M1 যে অবজেক্টটা ছিল এখানে, সরি মেইজ M1, আমি কিন্তু দেখো আমি কিন্তু এখন এইটাই কাজ করে শেষ করতে পারতেছি না, কারণ ওই মেথডের মধ্যে আবার অন্য মেথডকে কল করা হইতেছে বারবার। সমস্যা নাই, ট্রেসিং এরকম হইতেই পারে। তোমাকে ফ্যাকাল্টি বা টিচার একটু মানে তোমার ধৈর্য শক্তি বা ক্যালকুলেশন যে শক্তি সেটা পরীক্ষা করার জন্য এই ধরনের একটু মানে মাথা খারাপ করা জিনিস দিতেই পারে, বাট তোমাকে এগুলো ডিল করতে হবে। সো এখন আমরা 12 নম্বর লাইনে আসছি। সো 12 নম্বর লাইনে এখানে কি বলছে, কলম চেঞ্জ করি না। সো 12 নম্বর লাইনে কি বলছে, দিস ডট মেথড বি, এখানে এক্স আর এম আছে। সো আমি আছি মেথড এ তে। মেথড এ তে আমার যে এক্স এর ভ্যালু আর এম এর ভ্যালু কারেন্টলি এখন বসবে। তুমি আমাকে বলো তো মেথড এ তে রাইট নাও এক্স এর ভ্যালু কত হয়ে আছে, 10 হয়ে আছে। আর এম এর ভ্যালু কত হয়ে আছে, এম এর ভ্যালু হয়ে আছে 7। সো তাহলে আমি এখানে লিখে রাখি যে এক্স এর ভ্যালু হয়ে আছে 10 আর এম এর ভ্যালু হয়ে আছে কত, 7। এই 10 আর 7 এই দুইটা জিনিস কোথায় কারেন্টলি বসবে, মেথড বিতে কল হবে। সো মেথড বি এখানে কোনটা বলো তো, মেথড বি অ্যাকচুয়ালি এইটা মেথড বি, তাই না? কারণ এখানে দুইটা প্যারামিটার আছে, ওইখানেও দুইটা প্যারামিটার আছে। সরি, এখানে এম কেন লিখছি, এম এর জায়গায় তো আমার বসবে হচ্ছে 7, তাই না? সো আমি হইতেছে যে আমাকে এখানে কল করা হয়েছে 10 আর হচ্ছে 7। সো 10 7 কল হয়ে কোথায় যাবে, 10 7 কল হয়ে আমার সো 10 7, এই যে এটা 10 7। সো 10 7 কল হয়ে আমার কোথায় যাবে, 10 7 কল হয়ে আমার মেথড বি এখানে যাবে। এখানে জেড এর জায়গায় কত বসবে, জেড এর জায়গায় বসবে 10, আর এক্স এর জায়গায় কত বসবে, এক্স এর জায়গায় বসবে 7, রাইট? আচ্ছা, সো চলো আমি এখন মেথড বিটাকে আবার নতুন করে 10 7 দিয়ে কাজ করি। সো আমার মেথড বিটা কোনটা, মেথড বি হইতেছে 2 প্যারামিটারাইজ। আমি 2 প্যারামিটারাইজ মেথড বি মেবি কনস্ট্রাক্টরে কাজ করাইছিলাম, বাট এখন আমাকে কনস্ট্রাক্টরের আন্ডারে না, এখন আমাকে হইতেছে যে এই পাশাপাশি কাজটা করতে হবে। সো এই জায়গাতে আমি এখন মেথড বিটা লিখি। সো মেথড বি, এখানে দুইটা প্যারামিটার আছে। প্যারামিটার হইতেছে একটা এক্স, একটা হচ্ছে এম। সো যেহেতু এটা ইনিশিয়ালাইজ হয়ে গেছে এক্স আর এম দিয়ে, তুমি যদি দেখো এখানে মেথড বিতে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, সরি মেথড বিতে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার এক্স আর এম দিয়ে পাঠাইলেও মেথড বিতে আমার জেড আর এক্স আছে। সো আমাকে এখানে এক্স এম লিখলে হবে না, এখানে আমাকে জেড আর এমই লিখতে হবে, জেড কমা এম। সো আমি এখানে জেড লিখলাম, এখানে আমি এমও লিখলাম। সরি জেড এম না কি, জেড এক্স, জেড আর এক্স, রাইট? সরি হ্যাঁ, জেড আর এক্স, জেড আর এক্স, এবং জেড আর এক্স এর ভ্যালু কত কত হওয়া উচিত, জেড আর এক্স এর ভ্যালু হচ্ছে 10 আর 7 হওয়া উচিত। সো আমি এখানে ভ্যালুটাকে 10 আর হচ্ছে 7 এখানে লিখে দিলাম। আচ্ছা, এখন আমাকে এখানে কাজকর্ম করতে হবে। কাজকর্মটা কি, সেটা হইতেছে যে আচ্ছা এখানে জেড এর ভ্যালু কি বলছে, এই 22 নম্বর লাইনে তুমি যদি আসো, সো এখানে জেড এর ভ্যালু কি বলছে, জেড এর ভ্যালু বলছে, সরি এই খালি না, জেড ইকুয়াল টু জেড, জেড এর ভ্যালু হচ্ছে 10 মাইনাস 2, তার মানে জেড আপডেট হয়ে যাবে কত, 8 হয়ে যাবে, রাইট? সো আমি তাহলে চলো এটা কেটে, সরি এটা কেটে আমি 8 বানাই দিই। আই হোপ দেখতে পারতেছো। 8 বানাইলাম।
তারপরে আমার কি বলছে দিস ডট এক্স থেকে সামথিং সামথিং অনেক কিছু করতে বলছে এবং এক্সটা আপডেট হবে। এখন এই এক্সটা কিন্তু অলরেডি মেথড বিতে আছে, সো আপডেট কিন্তু মেথড বিতেই হবে। আচ্ছা, সেটা তো না হয় বুঝতে পারলাম। সো দিস ডট এক্স এর ভ্যালু এখন কারেন্টলি কত হয়ে আছে? দিস ডট এক্স এর ভ্যালু কিন্তু এখন কারেন্টলি হয়ে আছে তোমার 10, রাইট? 10। সো আমি এখানে একটু ছোট্ট করে লিখি, যে লাল কালি দিয়ে লিখি এখানে এক্স ইকুয়াল টু কত হবে? 10 মাইনাস 2 ইন্টু, এখন এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 7, রাইট? 2 ইন্টু 7, 7 কেন বুঝতে পারলা? কারণ হইতেছে যে এই এক্সটা কিন্তু এই মেথড বি এর প্রপার্টিকে ইন্ডিকেট করতেছে, আর এই এক্স অলরেডি এখানে 7 হয়ে আছে, ভ্যালু তো চেঞ্জ হয়নি, ভ্যালু কিন্তু 7ই আছে, রাইট? আচ্ছা হ্যাঁ। সো তাহলে এখানে ফাইনালি এখান থেকে আমি কি পাইতেছি? 10 মাইনাস 14 ইকুয়াল টু -4, এরকম কিছু একটা পাচ্ছি, যেটা আসলে এক্স এর ভ্যালু। সো এক্স এর ভ্যালু কত দাঁড়াইতেছে? এই যে এক্স এর ভ্যালু, এই এক্সটা কার এক্স? এই এক্সটা মেথড বি এর এক্স, তাহলে মেথড বি এর এক্সে যে আমি কত করবো? -4 করে দেবো। জিনিসটা তোমার কাছে ইজি লাগতেছে, বাট পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে এরকম মনে করো যে মনে মনে চুপ করে কাউকে বুঝাইতে বুঝাইতে আসলে ট্রেসিংটা সলভ করতে হবে, যে হ্যাঁ এখানে এটা থাকলে এটা হবে, এটা থাকলে, যাতে করে তুমি মানে কনসেন্ট্রেশন নষ্ট না করো। কারণ পরীক্ষা দিতেছো, হঠাৎ করে ফ্যাকাল্টি একটা ছেলেকে বলবে এই ছেলে তুমি খাতা দাও, তুমি ওদিকে তাকাইছো মানে তুমি শেষ, কারণ তোমার মস্তিষ্কে এখন ক্যালকুলেশন চলতেছে আর কি, কই থেকে কই যাইতেছি, কোন ভ্যারিয়েবলের মধ্যে কোনটা গ্লোবাল লোকাল, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এই জন্য অন্যদিকে না তাকায় জাস্ট ট্রেসিং করার টাইমে জাস্ট ফোকাস থাকতে হবে। সো এখানে জেড, জেড এর ভ্যালু কত বলছে? জেড এর ভ্যালু এখানে জেড বসবে, আর দিস ডট এক্স। সো এখানে এই দিস ডট এক্স কিন্তু গ্লোবালের, এটা কিন্তু মেথড বি এর এক্স না। সো এখন জেড এর ভ্যালু কত হয়ে আছে? আমি একটু জেডে যে চেক করি, জেডে যে চেক করলাম এখানে 8 হয়ে আছে। সো এখান থেকে আমি পাবো কত? সরি, এখান থেকে আমি পাবো হচ্ছে 8 পাবো। আর দিস ডট এক্স এর ভ্যালু কত হয়ে আছে? দিস ডট এক্স এর ভ্যালু হয়ে আছে 10। সো আমি এখান থেকে 10 পাইলাম। সো 8 আর 10, হ্যাঁ দিস ডট এক্স এর ভ্যালু কত? আমার এই যে দেখো 10। সো আমি এখন আউটপুটে চেক করি 8 আর 10 আছে কিনা। হ্যাঁ, আউটপুটে দেখো এখানে কিন্তু 8 আর 10ই আছে, 8 আর 10 আছে। আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম 12 নম্বর লাইনে, এখন আমরা 13 নম্বর লাইনে আসছি। 13 নম্বর লাইনে আসার পরে তোমাকে দেখতে পাচ্ছ যে এখানে আরেকটা আউটপুট আসবে। কলম সুইচ করি না। হ্যাঁ, এখানে আরেকটা আউটপুট আসবে। এখানে দুইটা আউটপুট, একটা হচ্ছে তোমার কি হইতেছে যে এক্স। এখন আমি যদি এটাকে একটু একটু আচ্ছা মিশাবো না, এখানে এক্স এর ভ্যালু, এখন এই এক্স তো অলরেডি আমার মেথড বিতে একটা আছে, সরি মেথড এতে অলরেডি একটা এক্স আছে। তাহলে এই এক্স এর ভ্যালু যেটা বসাবো সেটা আসলে মেথড এতে যে ভ্যালুটা আছে সেটাই বসাবো। সো মেথড এতে এক্স এর ভ্যালু এখন কত হয়ে আছে বলো তো? মেথড এতে এক্স এর ভ্যালু কিন্তু এখন আছে 10, তাই না? সো তাহলে আমি ফার্স্ট যে আমার আউটপুটটা এই 13 নম্বর লাইনে, তাহলে এখানে আমার কত হবে? এক্স এর ভ্যালু হয়ে যাবে 10, আর এম প্লাস দিস ডট এক্স, এম কিন্তু অলরেডি মেথড এর একটা লোকাল ভ্যারিয়েবল। সো এম এর ভ্যালু মেথড এতে এখন কত হয়ে আছে দেখো। তুমি যদি ভুল করেও 0 বসায় দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ মেথড এতে এম এর ভ্যালু এখন কারেন্টলি 7 হয়ে আছে। সো তাহলে এখানে কত হবে? 7 প্লাস দিস ডট এক্স। সো দিস ডট 7 প্লাস দিস ডট এক্স মানে কি? 7 প্লাস দিস ডট এক্স। সো 7 প্লাস হচ্ছে 10, তার মানে হচ্ছে 17। 17 থেকে এখান থেকে 17 পাবো, তাহলে 10 17, দেখো এখানে 10 17 আছে, তার মানে এটাও মোটামুটি ঠিক আছে, রাইট? আচ্ছা, আমি যে একা একাই বকে যাচ্ছি, তোমরা কি বুঝতেছো যে মানে আমি কি ভুলভাল করতেছি কিনা, বা মানে আমি যে সলভ করতেছি এখানে তোমরা ঠিক মতো বুঝতেছো কিনা, আমাকে একটু কাইন্ডলি বলবা? ভাইয়া, আপনার 13 নম্বর লাইনে যে এক্স এর মান বললেন, আপনার কত 10, এটা হুম, কিভাবে আসলো? মানে মেথড এ এর ভিতরে এর জন্য? দেখো মেথড এতে এখানে দুইটা এক্স এর কথা বলা হয়েছে, এখানে তো একটা অলরেডি এক্স আছেই, তাই না? তো এখন আমি বলতেছি যে এই এক্স এর ভ্যালুটা তুমি কোনটা নিবা? তুমি কি লোকালটা নিবা নাকি হচ্ছে তুমি গ্লোবালটা নিবা? যেহেতু অলরেডি আমার মেথড এতে একটা লোকাল এক্স বিদ্যমান, তাহলে এই এক্স এর ভ্যালুটা অ্যাকচুয়ালি মেথড এতে যে এক্স আছে সেইটার ভ্যালুটা আমি নিব। তাই আমি ডিরেক্ট মেথড এর এক্স এর ভ্যালুটা চেক করলাম, দেখলাম যে 10 আছে, তাই কিন্তু আমি এখানে 10 লিখছি, বুঝতে পারছো? এরপরে কি হয়েছে? এখানে এম প্লাস দিস ডট এক্স লিখছে। দিস ডট এক্স মানে আমার মেথড এতে যতই এক্স থাকুক, যেহেতু এখানে দিস ডট এক্সকে কল করা হয়েছে, তাহলে আমি কিন্তু গ্লোবাল এক্সকে যে চেক করব। সো এখানেও দেখো এক্স এর ভ্যালু 10ই আছে। সো আমি এখানে 10 বসাইছি, আর এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু দেখতেছি 7, তার মানে 10 প্লাস 7 ইকুয়াল টু 17। দ্যাটস ওয়াই এই জায়গা থেকে আমি কত পাইছি? 10, আর এই জায়গা থেকে আমি পাইছি 17, বুঝতে পারছো? এনি কনফিউশন? স্যার, লাইক 13 নাম্বার এই যে 10 নাম্বার দিস ডট এক্সটা নিয়ে নেয় কেন? ওইটাই গ্লোবাল এক্স না নাকি? কোনটা নেই নাই? 13 নম্বরের প্রথম এক্সট্রা?
13 নম্বরে যে n plus this dot x, এই this dot x এর যে 10 নম্বর লাইনেও তো একটা this dot x আছে, সো নিলাম না। আচ্ছা, এখানে তুমি বলছো 10 কেন নিলাম না? আচ্ছা, এখানেই তো বললাম যে প্রি ইনক্রিমেন্ট প্রথমে আমার এই, আচ্ছা তুমি আমাকে শুরুতে বলো যে আমি তো মেথড এ তে প্লাস প্লাস এক্স পাইছি, তাই না? সো মেথড এ তে এক্স এর ভ্যালু কত ছিল? 9। সো প্লাস প্লাস এক্স মানে কি, তুমি আগে আমি এক্স এর ভ্যালুটা বাড়াবো, তারপরে আমি এখানে বসাবো। সো আমি মেথড এ তে এক্স এর ভ্যালু ছিল 9, সেটাকে প্লাস প্লাস করে করছি 10, এই সেই 10টা আমি এখানে এসে বসাইছি, বুঝতে পারলাম? অ্যান্ড এই 10 এর ভ্যালুটা আবার কোথায় অ্যাসাইন হয়েছে? দিস ডট এক্স এ অ্যাসাইন হয়েছে, তাই আমি এটা কেটে দিয়ে এখানে আবার 10 লিখছি, বুঝতে পারলাম? তো প্র্যাকটিক্যাল ওইটাই বসাইলাম না। না, অ্যাকচুয়ালি ওটাই বসাইছি, বাট সবসময় তো এরকম 10 থাকবে না, তাই না? কিন্তু তোমাকে তো কনসেপ্টটা বুঝতে হবে যে আসলে কার্ডটা কোথায় বসতেছে। যদিও বা এখানে 9 10 মিলে গেছে মানে কোইন্সিডেন্সলি, বাট মানে অন্যান্য ক্ষেত্রে তো মিলবে না। বুঝতে পারছি। এখানে যদি আমি 9 না দিয়ে 18 দিতাম, তাইলে তো এখানে 19 হয়ে যেত, সেই 19টা এখানে এসে বসতো, তাই না? আচ্ছা, তাহলে আমার এইটা শেষ। এখন আমি 14 নম্বর লাইনে আসি। 14 নম্বর লাইনে এসে দেখতেছো যে মেথড বি এর ওয়ান প্যারামিটারাইজ একটা জিনিসকে কল করা হয়েছে এবং সেখানে এম পাঠানো হয়েছে। সো এম এর কারেন্ট ভ্যালু এখানে কত আছে একটু চেক করতে হবে। এম এর কারেন্ট ভ্যালু অ্যাকচুয়ালি 7। সো মেথড বিতে যে আমি এম পাঠাচ্ছি এটা অ্যাকচুয়ালি কত হবে? 7 হবে। সো দেখো মেথড বি এক প্যারামিটারাইজ, সেটা কত নম্বরের মেথড? সেটা হইতেছে এখানকার মেথড, তাই না? আচ্ছা, সো আমি তাহলে এখানে y এর ভ্যালু কত পাঠাইতেছি? এখানে y এর ভ্যালু আমি 7 পাঠাইতেছি, এটা আমাকে মনে রাখতে হবে। তো চলো মেথড বি এর পরীক্ষায় কিন্তু তোমাকে এরকম ট্রেস টেবিল একটার পরে একটা এভাবে লিখতে হবে। আমি যে এই ক্যালকুলেশনটা এখানে পরে করছি, এটা আসলে অন্য কারণে করছি, একটু পরে বলতেছি। বাট এক্সামে তোমাকে এই কনস্ট্রাক্টর ক্যালকুলেশনটাও এই জায়গাতে মানে এর পাশে লিখতে হতো, ঠিক আছে? আমি এটা উপরে কেন করছি সেটা একটু পরে বলতেছি। সো তাহলে আমাকে এরকম টেবিল বানাইতে হবে। টেবিল বানাই তো নট নেসেসারিলি তোমাকে বক্স করতে হবে, তোমার এত টাইম নেই এক্সামে। তুমি জাস্ট এরকম একটা করে বাউন্ডারি দিয়ে দিয়ে তোমার জিনিসটাকে করে করে যেতে পারো, এটার জন্য মার্ক কাটবে না। মানে দেখবে যে তোমার এই ক্যালকুলেশনগুলো তোমার খাতায় আছে কিনা অ্যান্ড তোমার এই আউটপুটগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, আর অবশ্যই পেন্সিল ইউজ করবা, আমি তো এখানে মিশাইতে পারতেছি, সো কলম ইউজ না করাই বেটার। আচ্ছা, সো তাহলে আমি এখন 16 নম্বর লাইনে আসি। 16 নম্বর লাইনে আসার পর আমি এখন চেক করব কি, 16 নম্বর লাইনে আসার পর আমি এই তিনটা লাইনে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? সো মেথড বি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তুমি আমার দেখো মেথড বি অলরেডি কিন্তু আমি এখানে একবার কাজ করছি, তাই না? অলরেডি মেথড বি এর ওয়ান প্যারামিটার জিনিসটা কিন্তু আছে। সো বাট এখানে মেথড বিতে আছে -3 আর আমি এখন পাঠাইতেছি কত? 7। তাহলে হোয়াট আই ক্যান ডু রাইট নাও সেটা হইতেছে যে আমি এখানে একটা টান দিব, টান দিয়ে আমি নতুন করে নিতেছি, মানে মেথড বি আছে, মেথড বি এর জায়গায় আমি এখানে ওয়াই দিতেছি অ্যান্ড এখানে 7 দিতেছি, জাস্ট লাইক দ্যাট। নতুন করে যেহেতু কল হয়েছে, আমি ওর নিচে একটা টান দিলাম, দিয়ে ওয়াই ইকুয়াল টু 7 লিখে দিলাম। আচ্ছা, এখন তুমি কেউ একজন আমাকে বলো যে এখানে 17 নম্বর লাইনে যে এক্সটা আপডেট হচ্ছে, এই এক্সটা আসলে কোন এক্সটাকে আপডেট করতেছে বলো? দুইটা ওয়াই, ওয়াই ওয়াই মানে কত? 49, মানে 7 ইন্টু কত? 7 7 49, রাইট? সো 7 7 49 যে এখানে হইতেছে, এই 49টা যে এক্সে বসতেছে, তাহলে আমার অ্যাকচুয়ালি কোন এক্সটা আপডেট হবে? এনিওয়ান? এটা কি মেথড বি এর এই এক্সটা আপডেট হবে নাকি অন্য কোনো এক্স আপডেট হবে? এই যে 17 নম্বর লাইনে যে ওয়াই ইন্টু ওয়াই আছে, তো ওয়াই এর ভ্যালু আছে 7, তো দুইটা 7 গুণ করলে হয় 49। এই 49 কোথায় বসতেছে? এক্স এ বসতেছে। তাহলে আমি আমার মেমোরিতে এক্সটা কোথায় আপডেট করব? গ্লোবালে, বিকজ এইটার মধ্যে কি কোনো মানে লোকাল এক্স আছে? না। এটার মধ্যে যেহেতু কোনো লোকাল এক্স নাই, তাহলে মেথড বি এর আরেকটা ভাই আছে যেটা আসলে 2 প্যারামিটারাইজ। যতই এখানে ভাইয়ের কাছে জিনিসটা থাক, তুমি সেটাকে অ্যাক্সেস করতে পারবা না। তোমাকে কি করতে হবে? মাদারের কাছে যেতে হবে, মানে গ্লোবালে যেতে হবে। গ্লোবালে যে দিস ডট এক্স আছে বা এক্স আছে, সেইটাকে তোমাকে আপডেট করতে বলছে। যদিও এখানে সেটা বলা নাই দিস ডট এক্স, বাট তোমাকে সেটা বুঝে নিতে হবে যে এটা আসলে এখানে আপডেট করতে হবে। সো আমি 49টা কোথায় আপডেট করব? এই জায়গাতে যেয়ে আমি 49 করে দেবো। 10 কেটে দিয়ে কি করব? 49 করব। করলাম। এরপর আমাকে এখানে কি বলছে? সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এক্স আর ওয়াই। ওয়াই এর ভ্যালু কত বলো তো? ওয়াই এর ভ্যালু হইতেছে তোমার 7। তোমার ওয়াই এর ভ্যালু কিন্তু 49 না। অনেকে ভুল করে কি করে, এখানে ওয়াই ইন্টু ওয়াই করে হয় 49, সেটা সে 49 এখানে লিখে দেয়। বাট আলটিমেটলি এখানে তো ওয়াই এর ভ্যালুটাকে আমি ইউজ করছি, ওয়াই এর ভ্যালুটাও আমি চেঞ্জ করি নাই। আমি এখানে 3টা ওয়াই গুণ করতে পারতাম, গুণ করে যেটা হয়েছে সেটা এখানে বসছে। অ্যাকচুয়ালি এইটা হইতেছে চেঞ্জ হয়েছে, রাইট? সো ওয়াই এর ভ্যালু কিন্তু 7ই হবে। তাহলে এখান থেকে আমার কি পাইতেছি?
এক্স তো এটা গ্লোবাল এক্স মানে হচ্ছে দিস ডট এক্স। সো দিস ডট এক্স এর ভ্যালু একটু আগে লিখলাম 49 আর এখান থেকে পাইছি 7। সো চেক করে দেখি কি অবস্থা। এই যে হ্যাঁ মোটামুটি মিলছে, যাক বেঁচে গেছি। 49 আর 7 রাইট। আই হোপ তোমরা এটাও বুঝতে পারছো। সো আমরা কোথায় ছিলাম, এখন এখান থেকে রিটার্ন করতে বলছে, রিটার্ন এক্স মাইনাস 11। সো অনেক টাইমে তোমাদেরকে কনফিউজড করার জন্য এই ধরনের একটা করে লাইন দেওয়া থাকবে এক্সামে যে রিটার্ন এক্স মাইনাস 11। এখন তুমি ভদ্র ছেলের মতো কি করবা, তুমি ভদ্র ছেলের মতো হচ্ছে যে এক্স এর ভ্যালু তুমি জানো, এক্স এর ভ্যালু হচ্ছে 49, সরি এক্স এর ভ্যালু হচ্ছে 49, 49 থেকে তুমি 11 করবা, 11 করে কত হয়, 1 বাদ গেলে থাকে 8, 1 বাদ গেলে থাকে হচ্ছে 3, রাইট। সো তুমি এই 38টা নিয়ে তুমি তখন বিপদে পড়ে যাবে, তুমি তখন টেনশনে পড়ে যাবে যে 38 আসলে কি করবো। সো তোমার কল হয়েছে কোথা থেকে বলো তো, কল হয়েছে তোমার এই হইতেছে যে 14 নম্বর লাইন থেকে, রাইট। তো 14 নম্বর লাইনে তোমার এই 38টা চলে যাওয়া উচিত, বাট এখানে চলে যায় আলটিমেটলি কিন্তু কিছুই হবে না, কারণ 14 নম্বর লাইন থেকে কোনো আউটপুট তো চাই নাই। সো তোমাকে আলটিমেটলি এই রিটার্ন ভ্যালুটাকে ইগনোর করতে হবে। এখানে 38টা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, আমি কিন্তু এখান থেকে এখানে কল করছিলাম তাই না, মেথড বিটা কল করছিলাম, মেথড বিটা রান করে আমি এখানে পাইছিলাম 38 রিটার্ন করে। এই রিটার্ন ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার 14 নম্বর লাইনে যাওয়া উচিত, 14 নম্বর লাইনে সে গেছেও, কিন্তু সেখানে তাকে আর কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই, তাকে আর কিছু করতে বলা হয় নাই। সো এর আগে যেটা হয়েছিল কি, এর আগে কিন্তু মেথড বি এই জায়গাতে যে রিটার্ন ভ্যালুটা বসছিল, বাট তাকে এক্সট্রা মানে সেখানে কি একটা ক্যালকুলেশন হয়েছিল, এটার সাথে এটা যোগ করতে বলছিল, সেই যোগের ভ্যালুটা আমার এম এ বসছিল, বাট এই জায়গা থেকে যে রিটার্ন হয়েছে এখানে কিন্তু কোনো যোগ বিয়োগ কিছু করতে বলে না এবং কোথাও আপডেট বা অ্যাসাইন বা কিছুই হয় নাই। দ্যাটস ওয়াই 38 ভ্যালুটা এখানে গেলেও আলটিমেটলি সে কোনো টাস্ক পারফর্ম করবে না, অ্যান্ড জাস্ট আমরা এটাকে ইগনোর করব। সো তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু শেষ। তোমরা এই ইগনোর করার বিষয়টা কি বুঝতে পারলা? জি ভাইয়া। হ্যাঁ, যেহেতু এখানে কোনো যোগ বিয়োগ কিছু করতে বলে না, তাই আমি জাস্ট ওইভাবেই রেখে দিলাম। তাহলে আমার কিন্তু দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, আমার কিন্তু মেথড এর মধ্যে যতগুলা লাইন ছিল সবগুলা লাইন কিন্তু আমার কি হয়ে গেছে, কাজ করা কিন্তু ডান। তার মানে আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু ডান হয়ে গেছে, এখন আমার জাস্ট একটা লাইন বাকি আছে। সো তোমরা কি বুঝতে পারতেছো যে হইতেছে যে এই একটা কলের কারণে তোমাকে কত কত ক্যালকুলেশন করতে হয়েছে এখানে এখানে এখানে, অ্যান্ড তোমার এইটা থেকে কতগুলো আউটপুট বের হয়েছে। সো পরীক্ষায় এরকম একটা মেথডই থাকবে যেটা আসলে তোমাকে মানে হাঁপায় দেওয়ার জন্য যথেষ্ট আর কি। সো তাহলে আমাদের এই জিনিসটাও ডান, সেটা আমি একটু কালার করে ফেলি, কালার করতে ভালোই লাগে। এখন আমাকে নিউ মেজ, জি জি বলো। ভাইয়া ওই যে মানে মেথড বিটার এখানে কোনো কিছু হয় না, কজ এখানে কোনো ক্যালকুলেশন নাই, তাই তো? না না হ্যাঁ এখানে দেখো 14 নম্বর লাইনে, 14 নম্বর লাইন থেকে কল করছি আমি, আমি এখানে হ্যাঁ। আসছি 16 নম্বর লাইনে, 16 নম্বর লাইনে আমি কাজকর্ম করছি, আপডেট করছি, এখানে আমি প্রিন্টও করছি, কিন্তু তারপরে রিটার্ন করতে বলছে। সো রিটার্ন করা মানে যেখান থেকে কল হয়েছে সেখানে আমি যাব, সেখানে আমি 38 নিয়ে গেছি, আর আলটিমেটলি এখানে তো যোগ বিয়োগ কিছু করতে বলে নাই। এখানে যদি এরকম থাকতো এম ইকুয়াল টু মেথড বি দেন প্লাস 3 যদি থাকতো, তখন এখানে 38 এর সাথে 3 যোগ হয়ে তোমার কত হয়ে যেত, 41 এম এ আপডেট হয়ে যেত, বাট সেটা তো আমাদেরকে করতে বলে নাই তাই না। হ্যাঁ। সো দ্যাটস দ্য কেস। এখন তোমাদেরকে এই জিনিসটা একটু বুঝতে হবে, এই জিনিসটা একটু নতুন লাগতেছে না জিনিসটা, যে নিউ মেজ তারপরে ডট দিয়ে মেথড বি। সো আলটিমেটলি এখানে মানে তোমার কাছে নতুন লাগতেছে, হুইচ ইজ গুড, বাট তুমি একটা জিনিস চিন্তা করো যে হ্যাঁ, সো এখানে নিউ মেজ, আমি তোমাদেরকে এখানে একটা কথা শুরুতেই লিখে দিছিলাম মনে আছে, যে নিউ কিওয়ার্ড থাকা মানে কি বলো তো। অবজেক্ট ক্রিয়েট হওয়া। হ্যাঁ, নিউ কিওয়ার্ড থাকা মানে কিন্তু অবজেক্ট ক্রিয়েট হওয়া। তার মানে এই জায়গাতে অ্যাকচুয়ালি একটা ওরা অবজেক্ট ক্রিয়েট করছে। আমরা অবজেক্ট ক্রিয়েশন যে এভাবে সবসময় দেখি, সবসময় যে এক্সামে এরকম চেহারা থাকবে বিষয়টা কিন্তু এরকম না, তোমাদেরকে এরকমও থাকতে পারে ডিরেক্টলি, ঠিক আছে। এখানে নিউ মেইজ, মেইজ M1 ইকুয়াল টু নিউ মেইজ এভাবে না দিয়ে তোমাদেরকে নিউ মেইজ এভাবেও দিতে পারে। এই ব্যাপারটার সাথে তোমাদেরকে ফ্যামিলিয়ার করানোর জন্য আজকের এই ট্রেসিংটা সলভ করানো। কারণ মিডে তোমাদেরকে এ ধরনের একটা লাইন হঠাৎ করে দিতেই পারে, মানে আমি জানি না, দিতেই পারে। আরও অনেক ধরনের মানে আরও অনেক ধরনের টাইপ আছে ট্রেসিং, যেখানে তোমাকে খুব সহজে কনফিউজ বানায় দেওয়া যায়। তুমি যদি ফার্স্ট টাইম লাইফে ট্রেসিং এইটা দেখতে, তুমি আসলে নিজেও কনফিউজড হয়ে যেতা। আচ্ছা, সো বলে দিলাম যে নিউ মেজ ডট মেথড বি মানে হইতেছে এখানে নতুন একটা কি, নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, আর নিউ কিওয়ার্ড মানে অবজেক্ট ক্রিয়েট হয়েছে, আর অবজেক্ট ক্রিয়েট মানে কি, কনস্ট্রাক্টর কল হয়েছে। সো এই মেজে কনস্ট্রাক্টর এইটা না, 3 নম্বর লাইনে এইটা না। জি হ্যাঁ।
হ্যাঁ, তার মানে কি এই জিনিসটা আমাকে আবার রান করতে হবে। অ্যান্ড আমি শুরুতেই কিন্তু এই জিনিসটা এখানে রান করে রাখছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে কনস্ট্রাক্টর ক্যালকুলেশন, যেটা আসলে মেস, যেটা থেকে আমি কি কি আউটপুট পাইছিলাম বলো তো, 15 আর 0, রাইট? কনস্ট্রাক্টরটা রান করে আমি এখান থেকে 15 আর 0 পাইছিলাম না, মানে -0, মনে পড়ে? জি ভাই। হ্যাঁ, তার মানে আমি এখানে 15 আর 0 পাইছি। সো এখান থেকে আমি আরেকটা আউটপুট পাবো না, 15 অ্যান্ড -0। সো সেটাই দেখো এখানে কিন্তু অলরেডি আছে, যে আউটপুটে 15 অ্যান্ড 0 আছে, মানে -0 আর লেখা 0 লেখা তো একই কথা। আচ্ছা, তো কনস্ট্রাক্টর শেষ। কনস্ট্রাক্টর শেষ হওয়ার পরে আমাকে নতুন করে আবার কি রান করতে বলছে? মেথড বি। এখন তুমি বলো এই মেথড বি এর মধ্যে প্যারামিটার আছে কয়টা? 2টা। তার মানে আমাকে মেথড বি এর যে মানে 2 প্যারামিটারাইজ যে কনস্ট্রাক্টর আছে সেটা রান করতে হবে, হুইচ ইজ 21 নম্বর লাইনের এখানে। সো জেড এর ভ্যালু এখানে কত বসবে? 7। এক্স এর ভ্যালু কত বসবে এখানে? এক্স এর ভ্যালু 15। সো জাস্ট অ্যানাদার ক্যালকুলেশন উই হ্যাভ টু পারফর্ম। সো জাস্ট একটু মিশাই দিই। সো তেমন কিছুই না, প্যারা নাই এখানে। সরি 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 সরি, কী হলো, মিশাইতে দিলাম সব। ওকে, দুইটা গেম। ওকে, নাইস। উঠে আসে কেন এটা আমার? আচ্ছা, ঠিক আছে। সো এখানে জেড এর ভ্যালু কত বসাইতে বলছে? জেড এর ভ্যালু বসাইতে বলছে 7। এক্স এর ভ্যালু কত দিতে বলছে? এক্স এর ভ্যালু দিতে বলছে 15। তাহলে আমি এখানে নতুন করে আবার একটু লিখবো যে এখানে আমি একটা নতুন টার্ন দিয়ে দিলাম, যেটা বললাম তোমাদেরকে, এখানে নতুন একটা টার্ন দিয়ে দিতেছি। টার্ন, সরি, হ্যাঁ, এখানে নতুন একটা টার্ন দিলাম। টার্ন দেওয়ার পরে জেড এর ভ্যালু এখানে কত বসাইতে বলছে, আর এক্স এর ভ্যালু কত বসাইতে বলছে। একটা আসলে তোমার হইতেছে যে 7 আর 15। সো এখানে 7 বসালাম, এখানে আমি 15 বসালাম, তাই না? আচ্ছা, সো এখানে এখন জেড এর ভ্যালুটা আপডেট করতে বলছে। জেড ইকুয়াল টু কত? জেড ইকুয়াল টু জেড মাইনাস টু। জেড এর ভ্যালু 7, 7 মাইনাস টু মানে কত? 7 মাইনাস টু মানে হচ্ছে 5। এই 5টা, সরি, এই 5টা কোথায় বসবে? এই 5টা আমি একটু ছোট্ট করে এখানে লিখি, তাহলে কনফিউজড আমি নিজেই হব না। এখানে আসলে 7 মাইনাস টু হুইচ ইজ 5, এই 5টা আমার এই জেড ইকুয়াল টু 5 এরই ভ্যালু। সো আমি এখন জেডটাকে কেটে কত করব? জেডটাকে কেটে 5 করব। জেডটাকে কেটে আমি এখানে 5 করলাম। আচ্ছা, জেডটাকে কেটে এখানে আমি 5 করলাম। আচ্ছা, কি কি ধরনের ট্রেসিংয়ের হইতেছে যে চেহারা হইতে পারে, আমি দু একটা হচ্ছে সেমিস্টার মিডের একটু চেহারা দেখাবো ক্লাসের শেষে, তো তোমরা একটু থেকো, তাহলে দেখতে পাবা। ক্লাসে কি কেউ আছে? জি ভাইয়া আছি। না, আমি তো আসলে বুঝতেছি না যে কেউ আছে কিনা, আমি তো নিজের মতো করে চিল্লাই যাইতেছি। আচ্ছা, তোমার ভালো মানুষজন আছে। ও, যাবি না, আসো, ভেরি গুড। আচ্ছা, সো ওকে, তাহলে আমরা কি, ও আচ্ছা, হ্যাঁ, এখানে ছিলাম, রাইট? সো জেড এর ভ্যালু 5, জেড এর ভ্যালু কাটছি। হ্যাঁ, জেড এর ভ্যালু কেটে 5 লিখছি তো এখানে, এই যে এখানে লিখছি। আচ্ছা, সো এখন তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখন তুমি আমাকে বলো যে এইখানে একটা ছোট্ট ক্যালকুলেশন আছে, সেটা কি? দিস ডট এক্স, তাই না? দিস ডট এক্স। সো দিস ডট এক্স এর ভ্যালু কত? এক্স ইকুয়াল টু দিস ডট এক্স এর ভ্যালু কত হয়ে আছে এখন? 49। 49 না? হ্যাঁ। সো আচ্ছা, হেয়ার ইজ দ্য ক্যাচ। হ্যাঁ, এটা খুবই সুন্দর আর কি। সো তুমি বুঝতে পারতেছো দিস ডট এক্স ইকুয়াল টু কত? দিস ডট এক্স ইকুয়াল টু 49। আচ্ছা, সো আমি যখন ফার্স্ট টাইম এই অবজেক্টটা ক্রিয়েট করছিলাম, তখন আমার এই কনস্ট্রাক্টরটা কল হয়েছে, বা যে গ্লোবালটাকে আমি শুরুতে জিরো জিরো ছিল, মানে আমি এখান থেকে শুরু করছিলাম, তাই না? যখন আমি কনস্ট্রাক্টরটা, মানে আমি যখন নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করছি, তখন তো আমার এখান থেকে জিনিসটা রান হওয়া শুরু হয়েছে। সো এখানেও দেখো, এখানে তো আবার নতুন করে আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তাই না? এখানে নতুন করে একটা জি অবজেক্ট ক্রিয়েট ভাইয়া। করছি। সো যেহেতু নতুন করে আমি অবজেক্টটা ক্রিয়েট করছি, তার মানে আমার সব কিছু আবার নতুন করে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। এখানে যে গ্লোবাল দিস ডট এক্সে 49 আছে, এটা কিন্তু আর 49 থাকবে না, কারণ এই 49টা আসলে এই M1 এর জন্য বারবার আমি কাজ করতেছিলাম, কিন্তু এখানে কিন্তু সেটা M1 নাই। এখানে হয়তো M1 নাই, বাট এখানে অন্য কিছু আছে। বাট তুমি বুঝতে পারতেছো এখানে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। আর যখনই নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হয়, তখন মেমোরিতে নতুন আরেকটা অ্যাড্রেস তৈরি হয়ে যায়। এখন সেখানে এক্স এর ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে, বিকজ এখানে 0 আছে। এই জিনিসটা বুঝতে না পারলে এখনই ভাইয়া, বুঝে নাও। জি, বলো। ভাইয়া নতুন অবজেক্ট ক্রিয়েট হইলে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো রিসেট হয়ে যাবে। এক্স্যাক্টলি, মানে এটা আমি বলতে চাচ্ছি। ঠিক আছে, সো আমি যদি এখানে নতুন করে আরেকটা, সরি সরি, এটা চলে গেল। হ্যাঁ, আমি যদি নতুন করে আরেকটা এখানে
মনে করো যে আমি এখানে তো একটা ক্রিয়েট করছি, সো এখান থেকে আমি আবার অনেকগুলো ক্যালকুলেশন করছি, করার পর আমি যদি এখানে M3 দিয়ে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, তাহলে M1 M2 এগুলা ওদের লোকেশনেই বসে থাকতো, ওদের অ্যাড্রেস ওদের ক্যালকুলেশন ওখানেই থাকতো। M3 এর জন্য নতুন করে আবার জিনিসটা তৈরি হতো। মানে জিনিসটা কিছুটা এইরকম যে আমি ধরো যে এরকম জিনিসটা মানে মেমোরিতে এই ধরনের একটা ঘটনা ঘটতেছে। মেমোরিতে মেজ নামের একটা ক্লাস তৈরি হয়েছে, এই ক্লাসের M1 নামের একটা অবজেক্ট আছে, M2 নামের একটা অবজেক্ট আছে, M3 একটা অবজেক্ট আছে। সো যখন M1 এই অবজেক্টটা ক্রিয়েট হবে, তখন তার জন্য একটা আলাদা ওয়ার্ল্ড তৈরি হবে, সেখানে তুমি ক্যালকুলেশন করলা, আউটপুট নিলা। তারপর যখন M2 হবে, তখন কিন্তু M1 এর এটা স্বতন্ত্র, M1 এর কোনো কিছু সেখানে অ্যাক্সেসেবল হবে না। M2 এর জন্য সেখানে আরেকটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে। সো আমি কিন্তু এতক্ষণ ধরে M1 নিয়েই কাজ করতেছিলাম, তুমি দেখো এখানে M1 নিয়ে কাজ করতেছি, এখানেও M1 নিয়ে কাজ করতেছি। বাট যখন আমি এখানে নিউ কিওয়ার্ড দিয়ে নতুন আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি, আমি এখানে অবজেক্টের নাম দেওয়া নাই, বাট আমি তো বুঝতে পারতেছি যে নিউ মেজ মানে নতুন আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। সো নতুন অবজেক্ট ক্রিয়েট হওয়া মানেই তার জন্য নতুন একটা লোকেশন অ্যাসাইন হয়েছে। অ্যান্ড এই লোকেশনেও এখানে M1 এর যত যত প্রপার্টি ছিল, মানে মেইজের যত যত প্রপার্টি ছিল, মেইজের প্রপার্টি কী কী ছিল বলো তো? এই যে একটা গ্লোবাল এক্স ছিল, তারপরে মেজ নামের একটা হইতেছে তোমার কি ছিল, মেজ নামের তোমার হইতেছে একটা সরি কনস্ট্রাক্টর ছিল, তারপরে মেথড এ একটা ছিল, মেথড বি ছিল একটা, মেথড বি এর ডি প্যারামিটারাইজ একটা মেথড ছিল। সো এটা কি ছিল তোমার M1 এর এই প্রত্যেকটা জিনিস পাইছে কার থেকে? মেজের যেহেতু অবজেক্ট, সে মেজ ক্লাসের যেহেতু সে একটা অবজেক্ট, তাই মেজ ক্লাসের মধ্যে যা যা প্রপার্টি ছিল তার মধ্যে সে পেয়ে গেছে। এখন আমি এখানে এই নিউ মেজ নামে নতুন আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি, তাহলে এখানে মেজের ভিতরে যা যা ছিল এই নতুন অবজেক্টের মধ্যে সব কিছুই কিন্তু আগে থেকে যাবে, বাট আগের এখানে যত ধরনের ক্যালকুলেশন ছিল, এই জায়গাতে যত ধরনের ক্যালকুলেশন ছিল সবগুলো কিন্তু রিসেট হয়ে যাবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমি যে টুক করে তখন বললাম যে এখানে যেহেতু এটা ক্রিয়েট হয়েছে, তাহলে কি আমাদের কল হবে? আমাদের কিন্তু মেজ জিনিসটা কল হবে, তাই না? সো মেজ জিনিসটা কল হবে, মেজ জিনিসটা কল হওয়া মানে কি? মেজ কনস্ট্রাক্টরটা কল হবে। সো মেজ কনস্ট্রাক্টরটা যখন কল হবে, তুমি এখানে দেখো এখানে এক্স এর ভ্যালু কিন্তু কি বলা আছে? এক্স এর ভ্যালু কিন্তু তোমার 17 বলা আছে, তাই না? দ্যাটস ওয়াই দেখো এখানে এক্স এর ভ্যালু কিন্তু আমি মেজের ভিতরে যে এক্স আছে সেটাকে আমি 17 করছি। অ্যান্ড মেজের ভিতরে যে এখানে যে এক্স আছে, মেথড বি অ্যান্ড দিস ডট মাইনাস এক্স, এগুলা কিন্তু আসলে কি কি দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে একটু বলো তো? এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে তোমার এখানে এক্স এর ভ্যালু কত? এখানে এক্স এর ভ্যালু 17, সো আমি এখানে 17 দিছি জেড এর ভ্যালু। আর দিস ডট এক্স এর ভ্যালু কত? -0। কারণ কি? এটা কিন্তু একটা নতুন অবজেক্ট, তাই না? নিউ মেইজ, এই নিউ মেইজে এই দিস ডট এক্স কি তুমি 49 বসাতে পারবা? তুমি কিন্তু 49 বসাতে পারবা না। কারণ কি? কারণ এটা নতুন একটা অবজেক্ট, নতুন অবজেক্টের কারণে তোমাকে এক্স এর জায়গায় 0 বসাতে হবে, যেটা আমি যদিও বা কোনো ক্যালকুলেশন করি নাই, কিন্তু বাই ডিফল্ট আমাকে এমনভাবে এখানে আসলে দিয়ে দিছে যে আমি যে নতুন করে এখানে আর ক্যালকুলেশন করি নাই, ওটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তোমরা কি এই কনস্ট্রাক্টরের বিষয়টা বুঝতে পারছো? এটা কিন্তু অনেক ক্রুশাল একটা জিনিস, পরীক্ষায় তোমাকে এই ধরনের জিনিসই ডিল করতে হবে। কেউ যদি বুঝতে না পারো আমাকে কোয়েশ্চেন করো, আমি তোমাকে বুঝাই দিই, তাহলে তুমি বুঝতে পারবে। বুঝছি ভাইয়া। এনিওয়ান যে বোঝো নাই, মানে নির্ভয়ে বলতে পারো। ভাইয়া ওই যে লাস্টে যে নিউ মেজটা ক্রিয়েট করা হয়েছে একটু ডিফারেন্ট ভাবে, ওইখানে তো অবজেক্টের কোনো নাম দেওয়া হয় নাই, আচ্ছা জাস্ট এটাকে আমি আচ্ছা নতুন দেখো, একটা অবজেক্ট। অবজেক্টের নাম দেওয়া থাক বা না থাক, অবজেক্ট তো ক্রিয়েট হয়েছে, এতে নিয়ে তো তোমার কোনো সন্দেহ নাই। না স্যার, ভাইয়া কোনো হ্যাঁ, সন্দেহ যেহেতু নেই। অবজেক্ট যেহেতু ক্রিয়েট হয়েছে, তার মানে কি অবশ্যই আমাকে কনস্ট্রাক্টরটা কল করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা কনসেপ্টটা নিয়েও কোনো সমস্যা নাই। এখন অবজেক্ট না। ক্রিয়েট হয়েছে মানে কি? অবজেক্ট ক্রিয়েট হয়েছে মানে আমার সব প্রপার্টিগুলো আমি নতুন করে মানে রিসেট একটা প্রপার্টি পাইছি। জি 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 হ্যাঁ, ভাইয়া। সো আমাকে ভাইয়া বললেই হবে, সমস্যা নেই। সো এখানে যেহেতু সব কিছু নতুন করে আমি পাইছি, তার মানে কি এক্স এর ভ্যালুটা যে এখানে দিস ডট এক্স এর ভ্যালু তোমার 49 হয়ে আছে, এটা কি আর 49 থাকবে? সেটা তো 0 হয়ে যাবে না? বিকজ দিস ইজ হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট জিরো ভ্যালু। হয়ে যাবে। আবার এই যে এখানে আমি যে এই কনস্ট্রাক্টরের মধ্যে আছি, এই কনস্ট্রাক্টরের মধ্যে এক্স এর ভ্যালু, এই এক্স এর ভ্যালুকে এখানে 17 বসাবো, নাকি হচ্ছে দিস ডট এক্স এরটা বসাবো? আমি কিন্তু দেখো এই মেথডের মধ্যে এই এক্সটা নিয়ে কাজ করতেছি, তার মানে এখানে 17ই বসাবো না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, দ্যাটস সত্যি ওয়াই কথা। দেখো আমি কিন্তু এখানে 17ই বসাইছি। কই গেল? এই যে 17ই কিন্তু বসাইছি। আচ্ছা, জি। তারপরে তারপরে তুমি এখানে দেখো, তারপরে এখানে কি মাইনাস কি বলতেছে? মাইনাস হইতেছে তোমার দিস ডট এক্স। দিস দিস ডট ডট এক্স, এক্স মানে কি? আমার এইটাকে ইন্ডিকেট করতেছে, অ্যান্ড এইটা কিন্তু বাই জি। ডিফল্ট কত আছে? 0ই আছে। জিরো। সো দেখো দ্যাটস ওয়াই আমি বাই ডিফল্ট কিন্তু এখানে 0ই বসাইছি, জি ভাইয়া, বুঝতে 17 পারছি। আর 0, রাইট? অ্যান্ড ওই পুরা জিনিসটা আমি ক্যালকুলেশন করে, পুরা জিনিসটা আমি ক্যালকুলেশন করে এখান থেকে কত পাইছি? এই যে এই দুইটা যদি আমি আবার এখানে পাঠাই,
মেথড বিতে দুইটা প্যারামিটার এই জিনিসটা যে আমি এখানে পাঠাই, এখানে পাঠাইলে আমার হইতেছে যে জেড এর ভ্যালু কত বসবে বলো তো? জেড এর ভ্যালু বসবে তোমার হচ্ছে যে কত বলো? ভাইয়া এক্স এর ভ্যালু হচ্ছে 0। হ্যাঁ, এখানে জেড এর ভ্যালু কত? এখানে এই জেডটা কই থেকে পাইতেছে? এই এক্স থেকে পাইতেছে, তাই না? জি। ও আচ্ছা, না ভাইয়া, এটা হচ্ছে 17 বসবে। হ্যাঁ, মানে এই এক্স এ অ্যাকচুয়ালি কত আছে? এই আসলে 17, এই 17টা কোথায় এসে বসতেছে? এই জেডে বসতেছে। তা জেড এ বসছে, জি আমি ভাইয়া। একটু ক্লিয়ার করি জিনিসটা। মানে পুরা ট্রেসিং ধরো যে তুমি অনেক কষ্ট করে সলভ করলা, কিন্তু হঠাৎ করে এই ছোট্ট ক্রুশাল পার্টটা যদি না বোঝো তাহলে আসলে আজকের এই ক্লাসের কোনো মানে সার্থকতা নাই আরকি। সো জেড এর ভ্যালুটা আমাকে কত বসাইতে হবে? জেড এর ভ্যালুটা আমাকে বসাইতে হবে 17। জি ভাইয়া, আর 17। এই মাইনাস এক্স এর ভ্যালু কত? 0, রাইট? নতুন 0। নতুন যেহেতু মানে অবজেক্ট, তার মানে 0 হবে। 0, জি ভাইয়া। হ্যাঁ, সো তাহলে আমি এখানে 0 বসাই। সো এখানে আমি এক্স এর ভ্যালু -0 আর 0 তো সেম। সো এই জি। যে 17 আর হচ্ছে যে 0 বসাইলাম। এই 17 আর 0 কিন্তু অলরেডি আমি আগেও বসাইছিলাম। তোমরা যদি একটু মনে করে দেখো, বসাইছিলাম কি? মনে পড়তিছে না? হ্যাঁ ভাইয়া, ওই যে কনস্ট্রাক্টরে হ্যাঁ, বসাইছিল। কনস্ট্রাক্টর এই যে মানে সরি, এই যে দেখো 17 আর 0 বসাইছিলাম। অ্যান্ড ওইখান থেকে আমি একটা আউটপুট পাইছিলাম কোনটা? এই একটা আউটপুট পাইছিলাম, সেটা হইতেছে যে তোমার কত আউটপুট? সেটা হচ্ছে তোমার 15 15 আর হচ্ছে 0, তাই না? 0, জি সো ভাইয়া। এখান থেকে আমি আগেও যেহেতু 15 পাইছিলাম, এখন আমি ওটাই পাবো, কারণ আগের বার আমি 17 পাইছিলাম, তাহলে এখান থেকে তো আর চেঞ্জ কিছু হবে না, বিকজ দিস ইজ ফ্রেশ অবজেক্ট, রাইট? জি সো ভাইয়া, দ্যাটস ওয়াই চেঞ্জ আমি হচ্ছে। এখানে 15 পাইলাম। এখন আমার কিন্তু জিনিসটা কি শেষ হয়েছে? জিনিসটা কিন্তু শেষ হয় নাই। আমি একটু দেখি। সো আচ্ছা, ও না না না, এখানে 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 ছোট্ট একটা মানে ক্যাচ আছে আর কি। আমি একটু দেখার ট্রাই করি। সো ভাইয়া 15-0 টা তো কত আগেই পাইছিলাম না? হ্যাঁ, 15 আমি কই থেকে পাইছিলাম বলো? 15 আমি আসলে আহ, এই দিস ডট মেথড বি এখান থেকে পাইছিলাম, তাই না? আচ্ছা, এই জায়গায় দেখো, আমি এখান থেকে দেখি, এখানে 17 আর 0 পাঠাইছিলাম। আমরা তাড়াহুড়া না করি, আমরা জিনিসটা এইভাবেই যাই। তো 17 আর 0 এখানে পাঠাইছি। এখানে জেড এর ভ্যালু কত হবে? জেড এর ভ্যালু এখানে অ্যাকচুয়ালি কত হবে বলো? 17 মাইনাস 15, মানে জেড এর ভ্যালু আসলে 15 হবে। সো আমি জি। আমি জেডটা নিয়ে কোথায় কাজ করতেছিলাম? মেথড বিতে। জি, কেউ কিছু বললো? আচ্ছা, না। সো আমি এখন মেথড বিতে আসি, জেড এর ভ্যালু আমাকে 15 পাঠাইতে বলছে। সো আমি হচ্ছে যে এখানে সাদা কালি দিলাম। সো এখানে তো না, জিনিসটা আসলে এই জায়গাতে কাজ হবে, যে এই জায়গাতে। সো এখানে জেড আছে, এখানে এক্স আছে। সো হুম, সো জেড এর ভ্যালু ফাইনাল কল 572। আচ্ছা, একটু দেখে নিই, দাঁড়াও। 50। আচ্ছা, আমরা তো এইটা নিয়ে কল করতেছিলাম। সো সো কথা বলতে বলতে কনফিউজড হয়ে গেছি। সো আমি 7 আর হচ্ছে 15 পাঠাইছিলাম। 7-15 পাঠানোর কারণে আমার কনস্ট্রাক্টর কল হয়েছে। কনস্ট্রাক্টর কল হওয়ার কারণে আমার মেথড বিটা কল হয়েছে। মেথড বিটা আমার কোথায় আছে? মেথড বিটা আমার এখানে আছে। এখান থেকে আমার জেড প্রিন্ট হবে আর হচ্ছে দিস ডট এক্সট্রা প্রিন্ট হবে। সো জেড এর ভ্যালু আমার অ্যাকচুয়ালি কত? জেড এর ভ্যালু আমার অ্যাকচুয়ালি ও আচ্ছা, 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 বুঝতে পারছি। আচ্ছা, সো আমার এখানে নিউ মেজ এটা কল হইছে, তাই না? সো নিউ মেজ মানে কি? এটা আমার কনস্ট্রাক্টর কল হইছে। কনস্ট্রাক্টর থেকে এইটা কল করছে। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমি কত পাবো? এখানে আমি 15 পাবো আর 0 পাবো। সেই 15 আর 0 তো আমি এখানে অলরেডি লিখে ফেলছি। এটা নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো এই ডটের পরে কিন্তু আবার আরেকটা কল আছে, সেটা কি? মেথড বি এর কল আছে। সো ডিরেক্ট কিন্তু মেথড বি তে কল হয়েছে। সো মেথড বি কোনটা বলো তো? মেথড বি কিন্তু অ্যাকচুয়ালি আমার এইটা, তাই না? 21 নম্বর লাইন। জি হ্যাঁ, ভাইয়া। 21 নম্বর লাইন। সো 21 নম্বর লাইনে, সরি, 21 নম্বর লাইনে আমি এখন একটু কাজ করে ফেলি, তাহলেই শেষ। সো 21 নম্বর লাইনে জেড এর ভ্যালু কত হবে? 7। আর এক্স এর ভ্যালু 7, কত হবে? এক্স এর ভ্যালু হবে আমার 50। 15। আচ্ছা, সো তাহলে জেড ইকুয়াল টু কত হবে? জেড ইকুয়াল টু জেড মাইনাস 2।
সো জেড এর ভ্যালু কত আছে 7 মাইনাস 2 মানে হচ্ছে 5 5 অ্যান্ড এক্স এর ভ্যালু তাহলে এখানে আমি লিখে রাখি জেড এর ভ্যালু হয়ে যাবে 5 আর এক্স এর ভ্যালু কি করতে বলছে আমার দিস ডট এক্স ইকুয়াল টু দিস ডট এক্স মাইনাস 2 ইন্টু এক্স। সো দিস ডট এক্স এর ভ্যালু কত 0 না? এটা একটা 0 এটা তো একটা নতুন অবজেক্ট, সো নতুন অবজেক্টের দিসের ভ্যালু তো 0। জি ভাইয়া কারণ কি আমি জাস্ট অবজেক্টটা ক্রিয়েট করছি আর হইতেছে যে আমি এখন মেথড বি তে গেছি, এরপরে আমি কিন্তু আর কোনো কাজ করি না, তাই ওই অবজেক্টের ভ্যালু কিন্তু অলরেডি 0ই আছে, তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবা। মাইনাস 2 ইন্টু এক্স, এখানে এক্স এর ভ্যালু কত 15 না? এখানে এখানে এক্স এর ভ্যালু 15 না, তার মানে 15, তার মানে কি এই এক্স এর ভ্যালু কত হইতেছে মাইনাস 30। বাট আমাকে কি এখানে তোমার প্রিন্ট করতে বলছে এই এক্স কে না প্রিন্ট করতে ভাইয়া বলছে নাকি ওই মানে নতুন যে অবজেক্ট তার দিস ডট এক্স কে প্রিন্ট করতে বলছে? সো জেড এর ভ্যালু নতুন আমার আছে object। হচ্ছে 5 আর এই নতুন অবজেক্টের দিস ডট এক্স এর ভ্যালু 0 আছে, দ্যাটস ওয়াই এখানে 0। বুঝতে পারলাম? মানে ভাইয়া ওই যে মেথড বি 715 এটা ডাইরেক্ট আমরা 21 নম্বর লাইনে চলে যাব না? এক্স্যাক্টলি মানে আমি ওই তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছিলাম যে আমি নতুন অবজেক্ট বানাই ফেলছি। আচ্ছা, লিখি নাই নিউ মেজ লাইনের এটার ইয়াটা কি মানে কাজটা কি? কোনটা আচ্ছা নিউ মেজ মানে যে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। না তো দেখো আমি জাস্ট একটু মানে এখান থেকে কোথায় যাচ্ছে সেটা বলি। নিউ মেজ মানে কি, যেহেতু নিউ আছে তার মানে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, যেহেতু একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে তার মানে আমি ডিরেক্ট কোথায় চলে যাব 3 নাম্বার লাইনে চলে যাব। 3 নাম্বার লাইনে যাওয়ার পরে আমি এক্স ইকুয়াল টু লিখলাম, এখানে দিস ডট মেথড বি কল করা হয়েছে। সো 3 নাম্বার লাইন থেকে আমি কোথায় আসবো, এই জায়গাতে আসবো 21 নাম্বার লাইনে আসবো, তাই না? 21 নাম্বার লাইনে আসার পরে আমি এখানে কাজ টাজ করে এখান থেকে একটা আউটপুট পাবো, যে আউটপুটটা আসলে 15 আউটপুট পেলাম। তার মানে আমার নিউ মেজের কাজ শেষ। নিউ মেজের কাজ শেষ হওয়ার পরে দেখো আবার মেথড বি 7 আর 15 দিয়ে আরেকটা কল হয়েছে। সো তখন আমি কোথায় যাব 21 নম্বর লাইনে যাব। 21 নম্বর লাইনে যে আমি এখানে ভ্যারিয়েবলগুলো বসাই, এখান থেকে আমি কত পাবো 5 আর 0 পাবো, আমার আউটপুট শেষ। নিউ মেজ থেকে মেইনলি 50 এন্ড 0 পাই না? হ্যাঁ, তুমি একটু চিন্তা করো নিউ মেজ মানে কি, নিউ মেজ মানে নতুন করে তোমার এটা ইনিশিয়ালাইজ হয়েছে, তাই না? নতুন করে ইনিশিয়ালাইজ হয়েছে মানে কি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। সো তুমি এখন অবজেক্ট ক্রিয়েট হয়েছে, সো এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর রান হবে। সো আমি এখানে চলে গেলাম দিস ডট এইটা, সো নতুন অবজেক্ট তার মানে সব কিছু নতুন। সো তাহলে আমি এখানে লিখলাম দিস ডট এক্স ইকুয়াল টু কত, আমার শুরুতে হচ্ছে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে, বিকজ তুমি 2 নম্বর লাইনে দেখো এখানে জাস্ট কিছুই নাই, এক্স আছে। সো আমি এটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। তারপর আমার কনস্ট্রাক্টরটা রান হয়েছে, কনস্ট্রাক্টর কত 3 নম্বর লাইনে। সো কনস্ট্রাক্টরটাকে আমি এখানে হচ্ছে গোল্লা দিয়ে রাখছি। সো কনস্ট্রাক্টরে একটা এক্স এর ভ্যালু আছে যেটা 17, আমি এখানে 17 বসাইছি। তারপর এখান থেকে একটা মেথড বি কল হয়েছে। সো মেথড বিতে কী কী জিনিস পাস হয়েছে, এক্স পাস হয়েছে আর মাইনাস দিস ডট এক্স পাস হয়েছে। সো এক্স এর ভ্যালু কত, আমি জেড এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হবে, এক্স পাস করছি জেডে। দেখো এখানে মেথড বিতে জেড আর এক্স ছিল, সো জেডের জায়গায় আমি এক্স পাস করছি, এক্স এর ভ্যালু 17, তাই আমি এখানে 17 পাস করছি। আর মাইনাস দিস ডট এক্স, তো দিস ডট এক্স এর ভ্যালু হচ্ছে 0, মাইনাস 0 আর 0 সেম। সো এখানে জেড আর এখানে এক্স, জেড এর ভ্যালু 17, এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 0। সো দ্যাটস ওয়াই এখানে আমি 0 পাঠাইছি। অ্যান্ড এটা আমি কোথায় পাঠাইছি, মেথড বিতে পাঠাইছি। সো মেথড বিতে এখানে ক্যালকুলেশন হয়ে আমি জেড এর ভ্যালু কত পাইছি আর এক্স এর ভ্যালু কত পাইছি সেটা এখানে লিখে রাখছি 15 আর 0। সরি, এখানে দিস ডট এক্স এর ভ্যালু কত 0। সো এই 15 আর এই 0। এনি কোয়েশ্চেন? একটু হইতেছে যে তোমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ দেখে তো বুঝতে পারলাম, বাট নিজে নিজে করতে গেলে তো একটু ইস্যু হবে। সো আই রিকোয়েস্ট যে আমি তোমাদেরকে এই পিডিএফটা পাঠিয়ে দিতেছি, তোমরা আজকে করলে পারবা হয়তো, 3 দিন পরে আবার নিজেরা ট্রাই করবা, তাহলে তোমরা জিনিসটার সাথে ফ্যামিলিয়ার হবা। অ্যান্ড আমার কথাটা মনে রেখো যে পরীক্ষায় কিন্তু এই ধরনের নতুন নতুন মানে একটা কনসেপ্ট দিয়ে দিবে যেটা তোমরা ফ্যামিলিয়ার না। তোমরা এই ধরনের জিনিসপাতি দেখে ফ্যামিলিয়ার, বাট এটা যদি কুইজে বা মিডে দিয়ে দেয় তখন কিন্তু অনেকেই যারা আগে থেকে প্র্যাকটিস করে যায় নাই তারা কিন্তু এখানে কীভাবে বুঝবে যে এখানে নতুন একটা অবজেক্ট হবে, সেই অবজেক্টের দিস ডট এক্স এর ভ্যালু এখানে 49 বসানো যাবে না, এখানে আমাকে 0 থেকে আবার শুরু করতে হবে, এই পুরা জিনিসটা আমাকে আরেকটা প্রতিবিম্ব বানায় এখানে পুরা সব কিছু আবার নতুন করে ক্যালকুলেশন করতে হবে, জাস্ট লাইক এইটা আর কি। সো এই ধরনের জিনিসপাতিগুলো আসতে পারে, তোমাকে এগুলোর জন্য মানে প্রিপেয়ার থাকতে হবে। সো আমি আরও কয়েকটা হচ্ছে তোমাদেরকে এক্সাম্পল দেখাইতে পারি। সো আই হোপ তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। সো একটু যদি আমাদের মানে ল্যাবের চেহারা চরিত্রগুলোই দেখি, এখানে তুমি দেখো যে এটা এই ট্রেসিংটা একটু বড়। এখানে কি হয়েছে, জাস্ট এটা লিখছে, এখানে দেখো এ দিছে আমার এখানে A1 জিনিসটা কি, A1 জিনিসটা হইতেছে এই যে এ ক্লাসের
একটা অবজেক্ট, এখানে কিন্তু দেখো অবজেক্টটা ক্রিয়েট করা হয়নি, জাস্ট অবজেক্টটা এখানে ডিফাইন করা হয়েছে, আর সেই জিনিসটা নিচে ক্রিয়েট করা হয়েছে। সো এই দুইটা জিনিস কিন্তু আলটিমেটলি একটা জিনিসই, রাইট? তো এটা দেখে কনফিউজ হওয়ার কিছু আছে? কিন্তু কনফিউজ হওয়ার কিছু নেই। এই যে এটা অ্যাকচুয়ালি কি? এটা আমার ক্লাস না? আর যেহেতু এখানে তোমার হইতেছে যে এই A1, এটা কি ক্লাসের একটা অবজেক্ট, সেই অবজেক্টটা এখানে কল হয়েছে। এই অবজেক্টটা কল হয়েছে মানে কি? এই অবজেক্টটা কল হয়েছে মানে আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে আমার গ্লোবাল ভ্যারিয়েবল বা দিস ডট টেম, দিস ডট সাম, দিস ডট ওয়াই, দিস ডট এক্স, এই জিনিসগুলোকে আমি ইনিশিয়ালাইজ করবো, অ্যান্ড 3 নম্বর লাইন থেকে আমি এই কনস্ট্রাক্টরটা রান করব। এখানে দুই ধরনের কনস্ট্রাক্টর আছে, তুমি যদি খুব মনোযোগ সহকারে দেখো। একটা কনস্ট্রাক্টর কি? একটা কনস্ট্রাক্টর হচ্ছে কোনো প্যারামিটার নাই। আরেকটা কনস্ট্রাক্টর আছে পাবলিক এখানে কিন্তু ভয়েড ময়েড কিছু নাই। তো সেখানে কিন্তু দুইটা প্যারামিটার আছে। সো এখানে কনস্ট্রাক্টর দুইটা। তোমার অবজেক্টটা দেখলেই বুঝতে হবে যে এখানে একটা প্যারামিটারাইজ দিয়ে কাজ করবা নাকি দুইটা প্যারামিটার দিয়ে কাজ করবা। তুমি বলো তো, এই দুইটা লাইন যে সেম, এটা নিয়ে তো আমি কনফিউশন নাই, সেই কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। অ্যান্ড এখানে কি কোনো প্যারামিটার আছে? এখানে কিন্তু কোনো প্যারামিটার নেই, এখানে সিঙ্গেল প্যারামিটার, মানে জিরো প্যারামিটার। তার মানে আমার কিন্তু এই কনস্ট্রাক্টরটা রান হবে। অ্যান্ড তুমি যদি আরেকটু নিচের দিকে যাও, নিচের দিকে যাওয়ার পরে দেখো এখানে এই যে নতুন আরেকটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে না, ক্লাসের আন্ডারে A2 নামের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড A2 অবজেক্টের কি আছে? A2 অবজেক্টে দুইটা প্যারামিটার পাস করা হয়েছে। তার মানে যখন আমার এই দুইটা লাইনের কাজ শেষ হয়ে যাবে, তখন আমি এখানে আসবো। এখানে আসার পরে আমি কোন কনস্ট্রাক্টরটা রান করব? আমি কিন্তু আবার নতুন করে খাতার আরেক পাশে টার্ম দিয়ে আমি শুরুর কাজ হবে দিস ডট টেম্প ইকুয়াল টু 3, দিস ডট সাম ইকুয়াল টু 9, সব দিস ডটগুলো লিখবো। তারপরে কিন্তু আমি আর এইটা রান করব না। আমি কোথায় যাব? আমি 10 নম্বর লাইনে এসে এটা রান করব। সো মুখে মুখে অনেক কিছুই বলা যায়, যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে খাতায় করবা, নিজে নিজে আর কি, উইদাউট এনি হেল্প, ততক্ষণ পর্যন্ত তুমি আসলে পরীক্ষায় ওই 30 মিনিট বা 35 মিনিটের মধ্যে এই জিনিসটা সলভ করতে পারবা না। আনলেস তুমি ধরো যে প্রতিদিন আজকে থেকে ধরো যে 10-12টা ট্রেসিং সলভ না করলে মিডে ট্রেসিং করতে পারবে না, কারণ কোডিংগুলো অনেক বড় বড় দেয়। সো তুমি কোডিংয়ের ফিলোসফি যদি ভালোভাবে না বোঝো, তুমি অন টাইমে কোডিংগুলোও শেষ করতে পারবা না। আর কোডিং শেষ করতে না পারলে তুমি প্যানিক করবা, কোডিং খারাপ হবে, আর আলটিমেটলি ট্রেসিংয়ে ভুল করবা। সো আমার সাজেশন হচ্ছে পরীক্ষায় তুমি আগে কোডিং পার্টটা অ্যান্সার করবা, কারণ কোডিং পার্টে তুমি 0 পাবা না অ্যান্সার করলে, অ্যাটলিস্ট ভালোই পাবা তোমাদের 25 মার্কে। সো তোমাকে 15 মার্ক বা 16-17 মার্কের কোডিংই থাকবে, 6-7-8 মার্কের ট্রেসিং থাকবে। সো তোমার কাজ হইতেছে যে প্রথমে দুইটা কোডিং আছে, সেটা হচ্ছে একটা হয়তো 10 মার্ক থাকবে, একটা হচ্ছে 8 মার্ক থাকবে, লেটসে। সো 10 মার্কের যেটা, সেটা একটু বড় হবে, সেটা তোমার হচ্ছে যে রেফারেন্স পাস আর মাল্টি ক্লাস থেকে দিতে পারে। শুনলাম তোমাদের ইনক্যাপসুলেশন আছে, সো ইনক্যাপসুলেশনও পড়তে হবে, গেটার সেটার মেথড আছে। সো ওই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে। আর হইতেছে যে ল্যাব 3 খুব একটা ডিফিকাল্ট না, ল্যাব 3 থেকে তোমাদের মিডে একটা কোয়েশ্চেন আসবে, আর ল্যাব 4 আর 5 মিলে একটা কোয়েশ্চেন আসবে। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। আর ট্রেসিং প্রতিনিয়ত সলভ করতে থাকো, আদারওয়াইজ তুমি পারবা না। ট্রেসিং জিনিসটা এরকম, আমি নিজেও কিন্তু লাস্টের দিকে একটু হারাই গেছিলাম, পরে আবার খুঁজে পেয়ে জিনিসটা আবার ব্যাক করতে পারছি। সো এই ট্রেসিংটা সলভ করানো এটাই হয়েছিল, যে এই জিনিসটা তোমাকে ইন্ট্রোডিউস করানো। আর আমি যে এই জিনিসটা এক্সপ্লেন করে দিলাম, সেটা হইতেছে যে আচ্ছা হ্যাঁ, ল্যাব 4 হচ্ছে ইম্পর্টেন্ট ফর মিড, এটা আসলে আরও 3-4 সেমিস্টার ধরে আমি জানি। ওকে, ল্যাব 4 মানে এর পরেরটা। বাট ল্যাব 4 বোঝার জন্য তোমাকে ল্যাব 3 তে প্রো হইতে হবে। মানে প্রো মানে প্রত্যেকটা প্রবলেমের সাথে ফ্যামিলিয়ার থাকতে হবে। এখানে যে অ্যারে ইউজ করা হয়েছে, সেটা তুমি আমার ইউটিউবে ক্লাসটা দেখলেই বুঝতে পারবা যে এই ধরনের প্রবলেম কীভাবে তুমি সলভ করতে পারবা। মানে এগুলো একটা প্যাটার্ন আর কি, মানে এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা প্যাটার্ন মেনটেন করতেছে। ওই প্যাটার্নটাই আমি ক্লাসে ধরাই দিছি আর কি। আচ্ছা, মানে এর আগের ক্লাসে আর কি। সো যেটা বলতে চাচ্ছিলাম, সো তুমি তাহলে এই ট্রেসিংয়ের যে এখানে দেখো, এখানে কয়টা, একটা সিঙ্গেল প্যারামিটার, তার মানে কি এখানে কনস্ট্রাক্টরের প্যারামিটার দুইটা থাকা উচিত? এখানে কিন্তু থাকা উচিত না। যদি থাকে, ধরে নাও তোমাকে ফ্যাকাল্টি কনফিউজ করানোর জন্য এখানে দিয়ে দিছে, তো তুমি কি কনফিউজড হবা? তুমি এখানে কনফিউজড হবা না। যেমন তুমি এখানে দেখো, এইটা অ্যাকচুয়ালি কি? এটা আসলে অ্যাকচুয়ালি একটা ক্লাস, তাই না? ক্লাস। দেখো ক্লাসের এখানে কোনো কনস্ট্রাক্টরই নেই, এখানে কোনো কনস্ট্রাক্টরই নেই। সো এগুলোর ক্ষেত্রে কীভাবে এই জিনিসগুলো কাজ করে, এই জিনিসগুলো নিজে নিজে না করলে কিন্তু তুমি পারবা না। সো মানে এগুলো একটু মাথায় রেখো, আদারওয়াইজ কিন্তু প্যারা খাবো আর কি, ঠিক আছে? সো আই হোপ এটা ডান। মানে এটা বলছি, কোনটা কোনটা বলছি একটু বলি, একটু মিনিমাইজ করি। হ্যাঁ, এটা তো ইজি আছে, এটা বললাম, দুইটা প্যারামিটার, একটা প্যারামিটার। তারপরে তোমার এখানে তো কোনো কনস্ট্রাক্টরই নাই, বেঁচে গেছো। তারপরে এখানে হইতেছে একটা কনস্ট্রাক্টর আছে। সো এটার সাথে এটার কী সম্পর্ক সেটাও দেখলাম, সিঙ্গেল প্যারামিটার এটাও দেখলাম।
এরপরে আর কি আছে, এরপরেগুলো ইজি আছে দেখছি। এটা তো মানে এখানে যে তোমার মানে এই জায়গাতে যেটা, এটা হচ্ছে অ্যারে রিলেটেড, বুঝছো? এটা একটু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু তোমাদের অ্যারে রিলেটেড আসবে। মানে আমি লিখে দিতেছি, মিডে যে ট্রেসিং থাকবে সেখানে অ্যারের কনসেপ্ট থাকবেই, যদিও আমি এটা সলভ করাইনি এখনও, বাট করানোর ইচ্ছা আছে, দেখা যাক। আর এই ট্রেসিংয়ের মজার বিষয় হচ্ছে যে এখানে প্রেসিডেন্সের বিষয়টা আছে। এখানে আগে গুণ করব নাকি ভাই আগে প্লাস প্লাস করব নাকি আগে এটা করব, কি করব সেটা তোমরা একটু ঘাটাঘাটি করবা যে জাভা প্রেসিডেন্স কিভাবে কাজ করে। আর অ্যারের হইতেছে যে ভ্যালুগুলো, এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, এটা 1 নম্বর ইন্ডেক্স, এটা 2 নম্বর ইন্ডেক্সে বসছে। আর কি আছে এখানে তেমন আহামরি, আসলে আছে অনেক কিছুই। প্লাস প্লাস এখানে ইন্ডেক্সের ভ্যালু বাড়বে নাকি এই অ্যারে টু এর জিরোর ভ্যালু বাড়বে, এটা আসলে একটা কনফিউজিং জিনিস, রাইট? আগে থেকে না করলে পারবা না। মানে এখানে দেখো অ্যারে টু জিরো প্লাস প্লাস দেওয়া আছে। সো এটার মানে কি, এটার মানে কি আসলে এই জিরোটা ওয়ান হয়ে যাবে নাকি এই অ্যারে টু এর 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ওয়ান হয়ে যাবে? সো এটা একটা ভালো কোয়েশ্চেন, এটা এখন বলবো না, যখন করাবো তখন বলবো। সো এখানে প্লাস প্লাস আছে, সো এই প্লাস প্লাসটা কি আসলে এই ওয়ানটাকে টু বানাবে নাকি এই অ্যারে টু এর ওয়ানের ভ্যালুটাকে প্লাস প্লাস করবে, সেটা বুঝতে হবে। অ্যান্ড এই তো মোটামুটি বেশ ভালো সুন্দর সুন্দর প্রবলেমই আছে। সো দিস ইজ ল্যাব 3। ল্যাব 3 এর হইতেছে যে আমি আজকে তো ট্রেসিংয়ের ক্লাস নিলাম, আর আমি যদি একটু ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে আমি অ্যারে এখান থেকে কী কী নিছি একটু দেখি, ভুলে গেছি। দুইটা জিনিস পাস করছি। আচ্ছা এখানে আমি কী কী নিছি, ইনস্ট্যান্স, এটা তো ল্যাব 1, সরি ল্যাব 2, এখান থেকে ল্যাব 2। আচ্ছা এটা রেফারেন্স, মানে এটা হচ্ছে ল্যাব 4 এর ক্লাস। আর ট্রেসিং এটা, এটা ল্যাব 2 এর ট্রেসিং, মানে ইজি ট্রেসিং আর কি। আজকেরটা একটু মডারেট আছে, নেক্সট ট্রেসিং আরও পাগল করা ট্রেসিং হতে পারে, এটাই আর কি। ঠিক আছে, বুঝতে পারছি। সো এই ক্লাসটা দেখলে, এই যে 1 ঘন্টা 7 মিনিটের এই ক্লাসটা দেখলে তুমি হইতেছে যে কনস্ট্রাক্টর ওভারলোডিং আর মেথড ওভারলোডিংয়ের যে প্যাটার্নটা আছে সেটা একটু বুঝতে পারবা। যদিও বা আমি ওটা সহজ প্রবলেম সলভ করেছি, বাট কাজে লাগবে। সো এই প্রবলেমগুলো তোমরা বেশি বেশি সলভ করবা, কারণ পরীক্ষায় কনস্ট্রাক্টর ওভারলোডিং, রেফারেন্স পাস এগুলো নিয়ে আসবে। যেটার বেসিকটা হইতেছে যে আমি এই ক্লাসে বলে দিছি যে রেফারেন্স পাস কীভাবে এবং মাল্টি ক্লাসের প্রবলেম কীভাবে সলভ করতে হয়। এইটা 3 মাস আগে নিয়েছিলাম, মানে গত সেমিস্টারে নিয়েছিলাম। তো এই প্রবলেমটা দেখলে তোমার ল্যাব 4, মানে ল্যাব 4 শুরু করার পরে এই প্রবলেমটা যদি দেখো, তাহলে ল্যাব 4 এর মানে বেসিক প্রবলেমটা তোমরা বুঝতে পারবে, ল্যাব 4 এর কনসেপ্টগুলো কীভাবে কাজ করতেছে আর কি। ঠিক আছে, মানে আমার টাইমে আসলে এইভাবে ক্লাসটা পাইলে আমি আসলে অনেক ভালো বুঝতাম, যদিও বা আমি কোর্সটা শেষ করার পর এগুলো ভালো করে বুঝছি, নিজে নিজে ঘাটাঘাটি করে। কোর্স করার টাইমে এগুলো বুঝতাম না। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমি